আচ্ছা, মানুষের যদি প্রবণতার কথা জিজ্ঞেস করি তাহলে মানুষের প্রবণতা আসলে কি? আমার মনে হয় মানুষের প্রবণতা হচ্ছে মোবিলিটি। সো মোবিলিটি জিনিসটা নিয়ে যখন আমি চিন্তা করি তখন দেখি যে এটা শুরু হয় আসলে মব থেকে। তো মব মব আমার সবসময় খুব অপছন্দ, মানে মব আমি কারণ জানি পছন্দ করি না, এটার কারণে মবও আমার খুব অপছন্দ করে। কিন্তু রিসেন্টলি একটা ঘটনাতে আমি খুবই মর্মাহত হয়েছি, সেটা হচ্ছে যে 200-300 ছেলে পেলে গিয়ে সচিবালয় ঘেরা করলো আর ইন্টার পরীক্ষা বাতিল হয়ে গেল। সো এই ব্যাপারটা আমার মনে খুব রেখাপাত করছে এবং তারপর থেকে আমি এই বাংলাদেশের যে চলমান মব কালচার এই জিনিসটা আমি খেয়াল করতেছিলাম এবং খেয়াল করতে গিয়ে তখন মনে হলো যে এই মব কালচারের যে এখন যে রাজত্ব বা ত্রাসের রাজত্ব বলা যাইতে পারে, এটা হয়তো কোনো এক সময় থাকবে না বা বলা যায় না, এর চেয়ে এক্সট্রিমও যাইতে পারে। কিন্তু এই সময়ে যে আমরা যে একটা মব কালচার দেখতেছি, এই মব কালচারটা নিয়ে কথা বলাটা আমার কাছে মনে হচ্ছে যে বাবুল রেশিওর জন্য গুরুত্বপূর্ণ। তো এইসব বিষয়ে কথা বলতে গেলে যেটা হয় সাধারণত পপুলিস্ট কথাবার্তা আসে। তো এই জন্য আমার আবার এরকম একজন লোক খুঁজতে দরকার ছিল যে আসলে আনপপুলার কথা পপুলারলি বলতে পারে। তো এরকম একজন লোক হচ্ছে তানভীর সিরাজন্তু। সে ফেসবুকে দেশ ও দশকে উদ্ধার করে অনেক ধরনের স্ট্যাটাস লিখে, সেই সমস্ত লেখায় অনেক আবেগ থাকে, ক্রিটিক থাকে। তো আমার মনে হলো যে এই মব বিষয়ে আমার যে অনুসন্ধান বা যে জিনিসটা বুঝতে চাই সেটা বোঝার জন্য একজন ভালো রিসোর্স। তো ওকে আজকে সকালেই বলছি এবং আজকে সকালে চলে আসছে, কারণ টিভিতে মুখ দেখানোর ইচ্ছা কে হারাইতে চায়। যাই হোক, মব বিষয়ে যে গল্প সেখানে আমি অন্তু, এই যে তোমরা এবং তোমাদের কিছু ছোট ভাই মিলে ইন্টার পরীক্ষা বন্ধ করে দিলা, কাজটা কি ভালো করছো? কাজ ভালো খারাপ করার আগে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে পরীক্ষা তো বন্ধ হয়েছে, কোন একটা গ্রুপ জিতছে, কোন একটা গ্রুপ হারছে, এটা ইম্পর্টেন্ট। ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে সেটা ইম্পর্টেন্ট না, একটা গ্রুপ জিতেছে একটা গ্রুপ হেরেছে, এটা ইম্পর্টেন্ট। যেটা বলতেছিলেন যে 200-300 লোক মিলে সচিবালয় ঘেরাও করছে, সেই 200-300 লোকটা ঠেকানোর জন্য কি 2-3 হাজার লোক আসছে? তা তো আসে নাই। বিশ্বের ইতিহাসে সবসময় এইভাবেই কাজ করে। হয়তো 2-3 হাজার না, 2-3 কোটি লোক ভাবছে যে এটা কাজটা ভালো হচ্ছে না, কিন্তু 2-3 কোটির কোনো প্রতিনিধি কি আসছে ওই 200-300কে ঠেকানোর জন্য? তা কিন্তু আসে নাই। সো দিন শেষে ওই 200-300 জিতে গেছে, তাদের জন্য ওভারঅল একটা ডিসিশন হয়ে গেছে। এই ওকে। তো এই যে এখন তো দেখতেছি যে মানে 5 আগস্টের পরে বিভিন্ন ইস্যুতে লোকজন এসে একত্রিত হয়ে যাচ্ছিল এবং তারা নানা ধরনের দাবি উত্থাপন করতেছিল এবং সেইখান থেকে কিছু কিছু দাবি আদায় হয়ে যাচ্ছিল। তো বাংলাদেশের এই যে এখনকার সময় যে এই যে মব যেটা মন চায় সেটা নিয়ে করে ফেলতে পারতেছে, এই বিষয়টা নিয়ে আসলে তোমার পর্যবেক্ষণ কি? এই বিষয়টা নিয়ে যে পর্যবেক্ষণ, এটা যদি চিন্তা করি, একটা আলটিমেট ক্যাওস স্টেজ চলতেছে। ক্যাওস মানে এটা আসলে হঠাৎ করে মনে হয়েছে আমি 20-25 জন কোনোভাবে যদি নিয়ে গিয়ে কোনো একটা অফিসের সামনে গিয়ে কিছু স্লোগান দিতে পারি, দাবি দেওয়া নাম এটলেও মোটামুটি একটু মিডিয়া ফোকাসে আসা যাবে, কিছু একটা হবে, কিছু একটা ঘটনা ঘটেও যেতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো এই ব্যাপারটা টোটালি আলটিমেট যেটা হয়েছে, কোথাও কোনো সেন্ট্রাল মানে বিষয়টা আসলে কি, মানে কোনো একটা সেন্ট্রাল কোনো একটা কিছুর প্রতি মানুষের বিশ্বাস বা আনুগত্যের জায়গা থাকে। সবাই এখন যার যার মতো ভাবতেছে যে তাদের আসলে যাওয়ার কোনো জায়গা নাই বা আনুগত্যের কোনো জায়গা নাই, নিজেরটুকু নিজের করে নিতে হবে। সো আমি 20-25 জন 50 জন লোক নিয়ে কিছু একটা ঘটাই, এরকম একটা জায়গায় আছে মানুষজন। এটাই ঘটতেছে, ঘটে ব্যাপারটা এরকম, মানে একটা ক্যাওস স্টেটে আছে, মানে সবাই মিলে যে একটা মানে একটা ইউনিটি একটা ব্যাপার থাকবে অ্যাজ এ কান্ট্রি, ওরকম কোনো কিছু নাই এখন, এই আর কি। আচ্ছা, জিনিসটা কি এভাবে দেখা যেতে পারে যে লাস্ট 16 বছরে যেহেতু লোকজন অনেক অবদমিত ছিল, ফলে এখন একটা সুযোগ পেয়ে লোকজন যার যেটা মন চায় সেটা করতেছে, এটাকে তাহলে এখন আমরা ফ্রিডম অফ এক্সপ্রেশনের একটা বহিঃপ্রকাশ হিসেবে দেখবো, নাকি এটাও আসলে অন্য সবকিছুর মতো একটা পাতানো জিনিস? এখন আমি যতদূর জানি আপনি তো ষড়যন্ত্র তত্ত্ব খুব অপছন্দ করেন। হ্যাঁ হ্যাঁ, বা ষড়যন্ত্র তত্ত্ব আসলে বেসিক্যালি অপছন্দ করারই জিনিস। হ্যাঁ, মানে কোনো কিছু কনস্পিরেসি থিওরি দিয়ে বলা শুরু করলে তখন সেটাকে ক্রিটিক্যালি দেখা বা অ্যানালিটিক্যালি বোঝার সুযোগ নষ্ট হয়ে যায়। আমি একটা জিনিস বলতে পছন্দ করি যে ষড়যন্ত্র সেখানেই করা যায় যেখানে উর্বর জমি আছে, মানে ষড়যন্ত্রের বীজ সেখানেই বপন করলে বীজটা বড় হবে। কাজ করে অনেকটা এগুলো বাটারফ্লাই ইফেক্টের মতো, মানে খুব সবকিছু থেকেই যে সবকিছু হবে তা না, বিষয়টা বাটারফ্লাই ইফেক্টের মতো। কিন্তু আমি যদি মনে হয় যে এই সেক্টরটাতে বা এই জায়গাতে মানুষের মধ্যে ক্ষোভ আছে, সেই ক্ষোভের জন্য আমি যদি চিন্তা করি যে আমার এখানে 1 জন বা 2 জনকে দিয়ে আমি যদি কোনোভাবে একটা স্লোগান দেওয়াতে পারি, আমার মোটামুটি শিওর যে আরো 50 জন বা 100 জন ওই লোকের পেছনে সে দাঁড়ায় যাবে, যেটা মব কালচার বা
মানে মানুষের যে বিষয়টা আর কি। কারণ তখন সে চিন্তা করবে যে আচ্ছা কেউ তো এতদিন কিছু বলতেছিল না, একজন তো বলছে, 50-100 জন তার পেছনে চলে আসবে। মানে ব্যাপারটা এই ঘটনাটাই ঘটতেছে যেহেতু কোথাও থেকে কোনো সেন্ট্রাল কারোর প্রতি কোনো মানে ওই চেইন অফ কমান্ড যেটা বলে একটা কান্ট্রি হিসেবে চেইন অফ কমান্ড বা এরকম কিছু, এই ব্যাপারগুলো ঠিক এই মুহূর্তে এক্সিস্ট করতেছে না। এক্সিস্ট না করাতে মানুষের মধ্যে এই বিষয়টাই হয়েছে যে যেখানে যেখানে মানুষের মধ্যে কিছু ক্ষোভ আছে, কিছু দাবি দেওয়া থাকতে পারে, কিছু পাওনা অপাওনার ব্যাপার স্যাপার থাকতেই পারে, এটা খুবই স্বাভাবিক, পেশাগত হতে পারে, রাজনৈতিক হতে পারে, অনেক কিছু হতে পারে, সেই জায়গাগুলোতে স্পার্ক তো একটু করতেই হচ্ছে। আপনি ষড়যন্ত্র তত্ত্ব বলেন আর যাই বলেন, কোনো একটা সোর্স থেকে কিছু স্পার্ক করতে হচ্ছে, এবং সেই স্পার্কের আউটকাম হচ্ছে এই জিনিসগুলো, কিছু লোক মিলে যাচ্ছে আর কি। আচ্ছা, এই যে মোহাম্মদপুর এলাকাটা নিয়ে ফেসবুকে প্রায় প্রতিদিন নানা রকম ঘটনা দেখি এবং দেখা যাচ্ছে যে এটার পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হয়। সো মোহাম্মদপুরের এই যে ব্যাপারটা, মানে পার্টিকুলারলি মোহাম্মদপুরে এরকম কেন হইতেছে বলে তোর মনে হয়? আচ্ছা, মোহাম্মদপুরে কেন হচ্ছে? ঢাকা শহরের বোধহয় সবচেয়ে পপুলেটেড এরিয়া হচ্ছে মিরপুর, মোহাম্মদপুর, এই দুই জায়গায় বলতে পারি মধ্যবিত্ত মানুষজন বেশি থাকে। মানে একেবারে নিম্নবিত্তও না, একেবারে উচ্চবিত্ত লোকজনও এই জায়গায় থাকে না, মধ্যবিত্ত, আমার যেটা ইন জেনারেল সেন্সে বলি। কারণ এখানে একটু মনে হয় বাসা ভাড়াগুলো একটু বোধহয় রিজনেবল, এর মধ্যে কিছু লোকজন থাকে বেশি, মানে চাকরিজীবী লোকজন থাকে। তো এর মধ্যে মানে যেখানে মানুষ অনেক বেশি, সেই জায়গাতে যদি কেওয়াস ক্রিয়েট করা হয়, ব্যাপারটা মানে ছড়ানোটা খুব ইজি। এখন আপনার যদি সেই মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ওইখানে যদি একটা বাড়িতে ডাকাতি হয়, সেটা কখনোই ন্যাশনাল নিউজ হবে না। কিন্তু রাজধানীর যেখানে মধ্যবিত্ত চাকরিজীবীরা থাকতেছে বা আরও লোকজন থাকতেছে, এরকম জায়গাগুলোতে, যেমন এই ঘটনা চাইলে আবার গুলশান বাড়িধারায় করা সম্ভব না। গুলশান বাড়িধারা আপনি পারবেন না, ওইটা একটা ওই লেভেলের সিকিউর জোন, দেশ উচ্ছনে গেলেও ওই জায়গাটাকে ওইভাবেই প্রোটেকশন দিয়ে রাখা হবে। সো এটা মানে কেওয়াস ক্রিয়েট করার জন্য এই জোন দুইটা আমার কাছে খুবই মানে খুবই কি বলে উর্বর দুইটা জায়গা মনে হয়েছে, যে আমিও যদি কোনো কেওয়াস ক্রিয়েট করতে যাইতাম আমি এই জায়গাতেই করতাম। এই হচ্ছে বিষয়টা, আমার কাছে এটাই মনে হয়েছে যে মোহাম্মদপুর করাতে এটা একটা ন্যাশনাল নিউজ বা মানুষের মধ্যে, সবার মধ্যে, আর মধ্যবিত্ত তো একটা জনরা, এরা তো বেসিক্যালি একটু ভীতু টাইপের প্রকৃতি, মধ্যবিত্ত যারা মধ্যবিত্ত চিন্তাটা হচ্ছে ভীতু প্রকৃতি আর কি। সো ভয়টা খুব দ্রুত সংক্রামক হয়, সংক্রমিত হয় আর কি, এই আর কি, এই জন্য আমার কাছে মনে হচ্ছে মোহাম্মদপুর। আচ্ছা, তো এই মুহূর্তে তুমি যখন বাংলাদেশ চিন্তা করো, মানে বাংলাদেশ চিন্তা করলে তোমার এখনকার বাংলাদেশ নিয়ে আসলে কি মাথায় আসে, মানে কি ইমেজ দেখতে পাও তুমি এখনকার বাংলাদেশ নিয়ে? ইমেজ যদি বলেন, এখনকার বাংলাদেশ আমি তো বললাম যে খুব ক্যাওটিক একটা অবস্থা। আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে আলটিমেট ক্যাওস, যে কোনো একটা বেসিক্যালি একজন লিডার আসলে কি করে, লিডার আসলে সে তো আপনার আমার মতন একজন মানুষই, 5.5 ফুট 6 ফুট সাইজের একটা মানুষ, তারও তো হাত পা দুইটা 4টা হাত পাই আছে, এই তো বেসিক্যালি মানুষের মধ্যে যেই ব্যাপারটা করে কিছু বিশ্বাস ছড়ায় দেয়, আমরা এটা করব, আমরা এটা পারবো, এইটা করলে এটা হবে, আমরা এই জায়গায় পৌঁছাবো, এবং মানুষ সবাই মিলে তাকে বিশ্বাস করা শুরু করে যে না, লিডার যেহেতু বলছে আমরা ওই জায়গায় যাব, এর জন্য আমাকে করতে হবে। লিডার কখনোই একটা তলোয়ার হাতে নিয়ে কখনোই ঘোড়ার পিঠে চড়ে মারামারি করতে যায় না, সে ওই তার সেফ হাউসে বসেই অর্ডার দেয়, এবং এর জন্য হাজার হাজার মানুষ যে মরতেছে মারতেছে, এটাই হয়েছে, বিশ্ব ইতিহাস সবসময় এটাই হয়েছে। এই মুহূর্তে আমরা একটা নির্ভরযোগ্য লিডারশিপের অভাবে আছি, যে আমাদেরকে একটা ভিশন দেখাবে বা সামনে আসবে, সামনে এসে বলবে যে আগামী তোমরা এটা করো, তোমরা সবাই মিলে এটা করো। মানে এই জায়গাটাতে মানুষের বিশ্বাস অর্জন করার মতন কোনো লিডার এই মুহূর্তে নাই, বাংলাদেশে নাই। সো আপনি যদি বলেন নিকট ভবিষ্যতে, আমি আসলে যেহেতু লিডার নাই, আমি কোনো আসলে আশা করতে পারতেছি না, দেশ নিয়ে কোনো আশা নাই আর কি। স্বাস্থ্য সংক্রামক নয়, ব্যাধি সংক্রামক যেটা, তোমার এই যে তুমি যেটা বলতেছো, এটা কি তাহলে ব্যাধি সংক্রামকের মতো বলতেছো? মানে আমি যদি তোমার বয়সী বা তোমার ইকোনমিক স্ট্যাটাসের আরো 50 জনকে জিজ্ঞেস করি, তারাও কি এই ধরনের কথাই বলবে, নাকি কি মনে হয়, নাকি তুমি পেসিমিস্টিক? ইন্ডিভিজুয়ালিস্ট মানুষ তো তৈরি হচ্ছেই। ইন্ডিভিজুয়ালিস্ট বলতে আপনি যদি মবের কথা বলেন, মব মিন্স যে জিনিসটা এখন মানে মানুষের মধ্যে যে ব্যাপারটা হয়েছে, এই যে 16 বছর সময়টাকে আমি যদি একটু ব্যাখ্যা করি, 2004-এর পরে ফেসবুক আসছে। আমি যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি, সবচেয়ে বেশি কাস্টমার সম্পন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক,
তো সেটা যদি বলি 2004-এর পরে আসছে, বাংলাদেশে ইন্টারনেটটা খুব অ্যাভেলেবল হয়েছে বা সবকিছু হয়েছে আপনারা যখন ভার্সিটির ফাইনাল ইয়ারে বা এই টাইমগুলোতে আর কি। আমি যদি 7-8 ধরে নেই, 7-8-এর পরে আসলে ফেসবুকটা মানে 7-8-এর দিকে ফেসবুকটা ছড়াই গেছে বেশি আকারে। তো আওয়ামী লীগ সরকারের টাইম লাইন এবং ফেসবুকের বয়স কিন্তু সেম, কাছাকাছি। হ্যাঁ, মানে এই ব্যাপারটা একটু যদি রিলেট করার চেষ্টা করেন, দেখেন মানে ফেসবুক আসার পরে যে জিনিসটা হয়েছে যে আমরা মানে জাস্ট ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি, ফেসবুকের কিছু একটা দেখাচ্ছি, ফেসবুক থেকে কিছু একটা করতেছি, মানে আমাদের যেটা হয় ওই যে হরমোন রিলিফ হচ্ছে। আমার কারোর একটা গালি দিতে মন চাইছে, আমি কিছু একটা গালি দিচ্ছি। আমার কারোর একটা কিছু বলতে মন, মানে আমি যে ফিজিক্যালি গিয়ে একটা ভায়োলেন্স করব, এই টেন্ডেন্সি কমে গেছে মানুষের মধ্যে, কমে গেছিল। মানে এটা কিছুটা ভয়ে ফেসবুকে ধরেন 1 লক্ষ লোক একই রকম টাইপের স্ট্যাটাস দিছে, 2 জন বা 3 জনকে আপনি জাস্ট গ্রেপ্তার করে নিয়ে গুম করে ফেললেন, যেটা সেই স্ট্র্যাটেজিটা ছিল। 1 লাখ লোকের তার গ্রেপ্তার করা সম্ভব না, গ্রেপ্তার করছে 2 জনকে বা 3 জনকে, বা ধরলাম 300 জনকেই করছে, 20 কোটি মানুষের দেশ, 300 জন তো সংখ্যায় 0.0000001% হয় না, কিন্তু মানুষের মধ্যে ওই যে একটা আতঙ্ক ছড়াই গেছে, হু ইজ দ্য নেক্সট, কেউ জানে না। এই যে ব্যাপারটা, এই জিনিসটা হওয়ার কারণে যেটা হয়েছে মানুষের মধ্যে একটা ওই আমি আমারটা করে ধরে খাচ্ছি, দ্যাটস ফাইন, আমার ওইখানে গিয়ে ওই মানে আমার ভারতীয় দালাল ঠেকাইতে হবে, পাকিস্তানি জাতীয়তাবাদ রক্ষা করতে হবে, বাংলাদেশি জাতীয়তাবাদ রক্ষা করতে হবে, এই কনসেপ্টগুলো মানুষের মধ্যে একদম, মানুষ থিওরিটিক্যালি হ্যাঁ হরমোন রিলিজ করার জন্য অনেক কিছু করতেছে, বই পড়তেছে, 2-4টা কবিতা লিখতেছে, ফেসবুক কিছু একটা করতেছে, বাট মানে মানুষের মধ্যে সত্যিকারের যে অ্যাক্টিভিটিটা সেটা নাই, ছিল না সেই জিনিসটা। হঠাৎ করে আমি যদি বলি যে জুলাই আগস্ট, তো আওয়ামী লীগ সরকারের ব্যাপারটা হচ্ছে যে রাজনীতিবিদরা কন্টিনিউ হওয়ার চেষ্টা করতেছিল। ওই যে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে দিছিল আওয়ামী লীগ সরকার, তারপরে হচ্ছে এই যে হেফাজতে আন্দোলনকে নিয়ে 13 সালে একটা বড় শোডাউন হতে গেছিল, ঢাকা শহর ওই দিন দখল করে ফেলতে পারলে মোটামুটি, মানে আমি একটা জিনিস বলি যেটা হচ্ছে যে আমাদের মতন হোমোজেনাস দেশ যেগুলো আছে, না আপনি যে এই জিনিসটা প্রায়ই বলেন যে বাঙালির সাথে কথা বলা বোরিং, কারণ আমাদের আমরা এই একই ভাষা, একই ধর্ম, একই রকম চেহারা, সব একই রকম, মানে হোমোজেনাস। তো একটা হোমোজেনাস দেশের আপনি যদি কেন্দ্র মানে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চান, আপনার কাজ হবে রাজধানী দখল করা। বিশ্বের ইতিহাস এরকমই। আপনি এটা যদি ভারতে করতে চান, দিল্লি দখল করেন, পরদিন ভারত 20টা ভাগে ভাগ হয়ে যাবে, 20-25টা ভাগে ভাগ হয়ে যাবে। কেউ বলবে না যে আমি মানে তোমার শাসন মান্য নিতে রাজি আছি। দক্ষিণ, উত্তর, পূর্ব সব ভাগ হয়ে যাবে, সবাই স্বাধীনতা ঘোষণা করে বসবে। কিন্তু বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে হোমোজেনাস কান্ট্রিতে কেন্দ্র দখল করতে পারলে দেশ দখল, ফাইন। এখন মানে যেই বিষয়টা ছিল যে এই আওয়ামী লীগ সরকারের সময়টাতে আমাদের মানে মূল জিনিসটাই ছিল কেন্দ্রকে সেভ করা, সেন্টার সেভ করতে হবে। তারা বিভিন্ন ইলেকশনে লোকাল ইলেকশনে হেরে যাচ্ছিল, এইসব ঘটনা ঘটছে। তো এরপরে হেফাজত আসলো ঢাকা শহর দখল করার জন্য, পুরো মানে ওই যে অঞ্চলের ইন্টারনেট ব্ল্যাক আউট করে বেশ বড় ম্যাসিভ একটা চালাইছে, আইন শৃঙ্খলা বাহিনী চালাইতে হয়েছে, কারণ এত লক্ষ লোক এমনি তো চলে যায় নাই, নিশ্চয়ই কিছু না কিছু করেই তাড়াইতে হয়েছে তাদের। তো সেই জিনিসের কোনো প্রুফ কোথাও রাখা হয় নাই। এবং সমস্যাটা কেন হয় নাই, আমাদের মধ্যে একটা ধারণা আছে যে এই যে লোকগুলো এই যে পাঞ্জাবি পরে দাড়ি টুপি আলা, যে মানে এরা বেসিকলি আমরা আসলে ছোট থেকেই দেখে আসতেছি একটু গরিব ঘরের লোকজন মাদ্রাসায় পড়তে যায়। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো টিকেই আছে আসলে অর্থনৈতিক বৈষম্যের জন্য। এটা যত যে যাই বলুক, ধর্ম বলুক, যাই বলুক, দিন শেষে আসলে ও যখন সোশ্যাল স্ট্যাটাসে একটু আগায় যাবে, ওর লাইফস্টাইলও চেঞ্জ হয়ে যাবে, ও আর তখন এটা থাকবে না, এ আর কি। তো এরকম 2-4টা লোক যদি মরে পড়েও থাকে, বেসিক্যালি আমাদের ন্যারেটিভটা এরকম ছিল যে কিছু যায় আসে না। কিন্তু এইবার যখন এই যে জুলাই মাসের ঘটনাটা ঘটে গেল, যখন সোশ্যাল মিডিয়া স্ফেয়ারে আমি দেখলাম যে আমার মতোই টি শার্ট এবং প্যান্ট পরা একটা ছেলে গুলি খেয়ে মরছে, হুএভার ইট ইজ, গুলি খেয়ে মরছে, আমি কিন্তু তখন সিমিলি ফিল করলাম। যে আমার কাছে মনে হলো যে না, ও গুলি খেয়ে মরতেছে কেন? আগে ছিল গরিব মানুষ, গার্মেন্টস ওয়ার্কার মরে,
অমুক জায়গার এই মাদ্রাসার ছেলে মরে হোয়াট, এটা কি যায় আসে? কিন্তু যখনই আমি দেখলাম যে ইউনিভার্সিটিতে পড়ে, প্রাইভেট ভার্সিটিতে পড়ে, বিউপিতে পড়ে, এআইইউবিতে পড়ে, এইসব ছেলেপুলে মরতেছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে তখন ওই জায়গাটাতে যেটা ওই যে মবের যে ব্যাপারটা বললেন, মানে হঠাৎ করে সবাই ওই যে আবেশী চুম্বক প্রক্রিয়ায় আবেশিত হয়ে গেল, মানে সেন্স। এবং যেই বিষয়টা হলো যে আওয়ামী লীগের যেই সবচেয়ে বড় শক্তিটা লিবারেল শক্তি, যারা আসলে আওয়ামী লীগের ন্যারেটিভটাকে এত বড় করার সুযোগ দিছে, এরকম একটা বড় শেকড় গাড়ার সুযোগ দিছে, এই লিবারেল ফোর্স হঠাৎ করে ট্রিগার্ড হয়ে গেল। মানে কি অবস্থা, মানে আমাদের ছেলেপুলে মরতেছে কেন? স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে ফেসবুকে মানুষ ক্ষোভ প্রকাশ স্টার্ট করলো, এবং কে বা কারা ফেসবুকে বড় একটা বুস্টিং করলো। তো না, স্বাভাবিক, আপনি তো যেহেতু ষড়যন্ত্র তত্ত্ব ওইসবে করেন না, ওকে, আমি ষড়যন্ত্র তত্ত্বেও যাচ্ছি না, কে বা কারা, ঠিক আছে, কে বা কারা, ইটস এ গুড টার্ম। ফেসবুকে হেভি লেভেলের বুস্টিং হলো। মানে কি, মানে ওই সময় জুলাইয়ের 16, 17, 18, 19 তারিখে তো ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, 16, 17, 18 এই সময় 3 দিন ফেসবুকে তো এমনিতে তো বিভিন্ন ওই যে নায়ক নায়িকার রিলস আসে, বিভিন্ন আবল তাবল ভিডিও আসে সামনে, বিজ্ঞাপন আসে, সব বন্ধ। ফেসবুকে শুধু বিভিন্ন জায়গায় গোলাগুলির ছবি, মানুষ মরার ছবি এই যে সামনে আসতেছে, এবং কন্টিনিউয়াস আপনি যখন এই জিনিসটার মধ্যে থাকবেন, মানে রক্ত কিন্তু আরো রক্ত দেখতে উৎসাহিত করে। মানে বিষয়টা হচ্ছে আপনি প্রথমে কিছুই করবেন না, কিন্তু প্রথমে একটা হিট করে ফেলার পরে এরপরে সেকেন্ড হিট করতে আপনার চিন্তা করতে হবে না, প্রথম হিটটা করাই সমস্যা। আপনি যখন প্রথম ব্লাডটা ঝরাই ফেলছেন, এরপরে আপনি স্ট্যাপ করেন, যা মন চাই করেন, কিচ্ছু যায় আসে না, এরকম একটা জায়গায় চলে যাওয়া। কন্টিনিউয়াস যখন আপনার সামনে এই ব্লাড শেড দেখতেছেন, মানুষ ওই যে ব্যারিয়ারটা যে আমি আমার মতোই ভালো আছি, এই জায়গাটা হঠাৎ করে ভেঙে গেল। মানে এটা আমার ব্যাখ্যা আর কি, আমার মনে হচ্ছে যে এই জায়গাটা হঠাৎ করে ভেঙে গেছে, যে যার মতন যা মন চাই তাই লেখা শুরু করে দিল, এবং মানুষের মধ্যে এটা হয়ে গেল যে আচ্ছা কয়জনকে ধরবে, আমার আমি কে, আমারও তো মানে দরকার নাই যে গোয়েন্দা সংস্থা এসে বা সরকারি বাহিনী এসে আমাকে ট্রেস করবে, আমার তো চিনে না কেউ, আমি আমার মতন দিতেছি, আমার ফ্রেন্ড সার্কেল দেখতেছে, আমার দেখে ও দিতেছে, ওর দেখে তো ও দিতেছে, সবাই যখন দেওয়া শুরু করছে কয়জনকে ধরবে? গভর্নমেন্ট ট্রেস রাখতে পারে শুধু বিখ্যাত কিছু লোকের উপরে, যারা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করতে সক্ষম বা জনপ্রিয় ব্যক্তি, ওই লোকগুলোকে ধরতে পারে। তো আমি কে? আমি তো কেউ না, এই মবের মধ্যে, এই পুরো পিপলের মধ্যে আমি নাথিং, নোবডি। শুরু হলো এই যে লাখ লাখ মানুষ দেয়া শুরু করলো, লাখ লাখ লোক। এবং এরপরে একটু দেখেন, একটু আন্দোলনের প্যাটার্নটা দেখেন, 19 জুলাইতে কিন্তু কোনো ছাত্র বা কেউ, মানে ওই দিন তো ভার্সিটি সব বন্ধ, শুক্রবার, পাবলিক ইউনিভার্সিটির হল ভ্যাকেন্ট, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সব বন্ধ, এবং 18 তারিখে একটা ম্যাসিভ কিলিং হয়ে গেছে, অনেক লোক মারা গেছে ওই দিন, 40-50 জন ছাত্র মারা গেছে বিভিন্ন প্রাইভেট ভার্সিটির। এবং 19 তারিখে জুমার নামাজের পর থেকে হঠাৎ করে খুব তীব্র অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল। ঠিক আছে, এটা এই মুহূর্তে বলতে গেলে মানুষের মধ্যে অনেক ইমোশনাল ব্যাপার স্যাপার থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি ওই যে আপনার সেই রং প্যাথি বইয়ের পুরিন রফের কাহিনী আমি বলবো, পুরিন রফরা অ্যাক্টিভ হয়ে গেল আর কি। তাহলে পুরিন রফের ব্যাকগ্রাউন্ড বলতে হবে, কারণ লোকজন তো রং প্যাথি পড়ে নাই। আচ্ছা, তো পুরিন রফ হচ্ছে সেই ব্যক্তি যাকে যদি আমি ফোন করে বলি যে আমার এরকম 3টা বিল্ডিং এ আগুন ধরাতে হবে, 4টা বাসে আগুন ধরাতে হবে, ওরকম 2 জায়গার ব্রিজ ভাঙতে হবে, এরকম 2টা মানুষ ভাড়া দেয়, ককটেল ফুটাতে হবে, এই ঘটনা ঘটে গেল আর কি। শুক্রবার মানে আফটার জুমা প্রেয়ার পর্যন্ত কোনো কিছু ছিল না। জুমার নামাজের সময় যেহেতু মানুষ একত্রিত হয়, নামাজের জন্য একত্রিত হয়, বেশ বড় একটা জনসমাবেশ হয়, সো এই জায়গাটা থেকে, এবং সরকারও খুব এক্সট্রিম ব্যবস্থা নেওয়া শুরু করলো। কিন্তু বিষয়টা হচ্ছে এইবার আর হেফাজতের মতন বিষয়টা ছিল না। আমি কিন্তু বললাম ওই যে সিমিলি খুঁজে পাইছে, সাধারণ মানুষের মধ্যে কিন্তু ট্রিগার্ড হয়ে গেছে অলরেডি। আমার মতন দেখতে একজন মারা গেছে, এবার দাড়ি টুপিওয়ালা কেউ না বা গার্মেন্টস কর্মী না, এবার আমার মতন দেখতে, মানে মধ্যবিত্তর একটু ট্রিগারিং হয়ে গেছে। এখন 19 তারিখের ওই বিকেলবেলা পুরো ঢাকা শহর ম্যাসাকার হয়ে গেল। এবং হেফাজতের একটা ব্যাপার ছিল, হেফাজত ছিল শুধুমাত্র মতিঝিলে, সারা ঢাকায় ওরা স্প্রেড করতে পারে নাই। এখানে ঘটনাটা ঘটতেছে উত্তরায়, ঘটতেছে মিরপুরে, ঘটতেছে যাত্রাবাড়িতে, ঘটতেছে বাড্ডায়, ঘটতেছে বাড্ডায় খুব ম্যাসাকার হয়েছে ওই দিন শুক্রবারে। এই যে এত জায়গায় যে এতগুলা ঘটনা মাল্টিপল প্লেসে যে ঘটতেছে, সরকার দিশেহারা হয়ে গেছে। এবং তাদের
ব্যাপারটাই ছিল তারা ওই বাহিনী। তুমি আসলে কি পয়েন্ট বলার জন্য এত কথা বলতেছো? আমি তোমার এই পয়েন্টটা ধরতে পারতেছি না। মানে তোমার এই এত ডেসক্রিপশন থেকে আন্দোলনকে যে তুমি ডাইসেক্ট করতেছো না, এত ডেসক্রিপশনটার বিষয়টা হচ্ছে আপনি যেহেতু বলতেছেন মব, মানে আমি বোঝাতে চাচ্ছি যে আসলে মব জিনিসটা কিভাবে এই রিসেন্ট ইভেন্টে আসলে মব ব্যাপারটা কিভাবে মানে মব তৈরি হলো। এই যে ইন্ডিভিজুয়াল মানুষ যে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েই খুশি থাকে, আজকে আমি একটা লাল জামা কিনছি, আজকে আমি মালদ্বীপ ঘুরতে গেছি, কিন্তু সেই লোকটা মবে কিভাবে চলে আসলো? তোমার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে তোমার ইকোনমিক স্ট্যাটাসের বা তোমার বয়সী কেউ কি সরাসরি রাস্তায় গিয়ে কি করছে, মানে আন্দোলন করছে? জুলাই মাসে করে নাই, জুলাই মাস আমি যদি বলি করে নাই, কিন্তু অগাস্টের আমি এই যে জুলাই মাসে আমি এটাই বলতে চাচ্ছি, জুলাই মাসের যে বিষয়টা তখনও জিনিসটা ইন্টারনেট স্ফেয়ারেই আছে। এরপরে তো ওই যে ইয়ে দিয়ে দিল, কি বলে, যেটা হচ্ছে ওই যে জরুরি অবস্থা জারি করে দিল, আর্মি রাস্তায় নেমে গেল, এবং তারপর হঠাৎ করে মনে হলো যে শেষ, আন্দোলন তো আর হচ্ছে না। তখন আপনার সাথে আমার একটা কথা হয়েছিল যে কি আন্দোলন কি থেমে গেল নাকি? হ্যাঁ, তখন মানে জিনিসটা এরকমই ফিল হচ্ছিল যে আন্দোলনটা কি আসলে নাই, মানে কোথাও নাই, মানুষের মধ্যে কোনো কথাবার্তা নাই, মানুষ সুন্দর অফিস আদালতে যাওয়া শুরু করছে, সবকিছু হয়েছে। হঠাৎ করে আবার 31শে জুলাইয়ের দিকে আবার দেখলাম বিভিন্ন জায়গার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাস্তায় নামা শুরু করছে। মাঝে কিন্তু প্রায় 8-10 দিন কোনো অ্যাক্টিভিটি ছিল না, কোথাও কোনো অ্যাক্টিভিটি নেই। এরপর থেকে আবার সেই সোশ্যাল মিডিয়া বুস্টিং কে বা কারা আবার বিভিন্ন সময় ঘুরে ফিরে ওই ঘটনাগুলো আসতেছে চোখের সামনে। এবং তারপর তো আসলে পলিটিক্যাল পার্টিগুলাও খুব বেশি ইনভলভ হয়ে গেল, এবং 1-2 তারিখের দিকে যখন মানুষ বুঝতে পারলো যে এখন আপনার বিরুদ্ধে কথা বলা সেফ, মানে এখন কিছু একটা হয়ে গেছে যার ফলে আপনার বিরুদ্ধে এখন কথা বলা সেফ, এখন আর ইয়ে না, মানুষ সেফটিও খুঁজছে, সবকিছুই যেটাই হোক। 3 অগাস্টে মোটামুটি যেটা হলো যে 2 অগাস্টে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারে বেশ বড় একটা জনসমাবেশ হয়েছে, এবং ওই দিন আমি দেখছি কর্পোরেট লোকজন রাস্তায়। হ্যাঁ, সব লোকজন সব শহীদ মিনারে 2 অগাস্টে। তারা তো পুলিশের সাথে তো তারা ঝগড়া করে না, পুলিশের সাথে আমি বললাম তো, যখন মনে হয়েছে যে আমি এখন রাস্তায় নেমে আসা সেফ, তখন নেমে আসছে। এইটাই মানে বেসিক্যালি যুদ্ধ তো আসলে এইভাবেই হয়। যুদ্ধ করবে তো 200 লোক, 2 লাখ লোক তাদের আসলে মোরাল সাপোর্ট দিবে। 2 লাখ লোক কখনো মাঠে নেমে যুদ্ধ করে না, মোরাল সাপোর্ট দেয়। যখন 2 লাখ লোক মনে করে যে না, যুদ্ধে ওরা মোটামুটি ভালো পজিশনে আছে, এখন আমি আগায় যাব, এটাই হয়, মানে সবসময় তো এটাই ঘটনা। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মবটা এইভাবে ফর্ম হয়েছে আর কি। মব ফর্মের জন্য যেটা লাগে, আমার দাবি দেওয়া লাগবে, আমার মনে একটা দাবি দেওয়া থাকতে হবে, অথবা আমার মনে একটা ক্ষোভ থাকতে হবে, না পাওয়ার ক্ষোভ থাকতে হবে, এবং যে বা যারা চাচ্ছে তাদের সাথে আমার কালচারাল সিমিলি থাকতে হবে। আচ্ছা, এই যে তুমি যদি দেখো পত্রিকায় দেখতাম যে বিএনপির দুইজন নেতা বা যে কোনো ঘটনায় 2-3 জনের নাম থাকে, এরপর হচ্ছে অজ্ঞাতনামা আরো 100 জন। আচ্ছা, সো মব কি আসলে অজ্ঞাতনামা, মানে মবের কি আসলে কোনো নাম নাই? মবের তো নাম থাকে না আসলে। হ্যাঁ, মব যখন হয় তখন কে হিমালয় কে তানভীর এটা আসলে দেখার সময় নাই। সবাই মিলে একই কাজ করতেছে, একটা চোর পিটাচ্ছে, 200 লোক মিলে একটা চোর পিটাইতেছে, মানে কেউ তো আসলে ইন্ডিভিজুয়াল কোনো পারফর্ম করতেছে না, ও একটা ঘুষি দিচ্ছে, আমিও। তাহলে অজ্ঞাতনামা 100 জনের নামে যে মামলা করে, এই 100 জনকে তাহলে তারা ধরবে কিভাবে যদি মবের কোনো নাম না থাকে? এই টাইপের মামলাগুলো তো বেসিক্যালি দেওয়া হয় রাজনৈতিক দমন পীড়নের জন্য। এখন আমি তো আর 100 লোক খুঁজে পাবো না, আমি এখন আমার দরকার, যারা যারা দরকার এর আমি মাঠে ঢোকাই ফেলবো। বিষয়টা হচ্ছে যে যারা আমার দরকার সেই তখন অজ্ঞাতনামা থেকে একটা নাম পেয়ে যাবে, অজ্ঞাতনামা থেকে নাম পেয়ে যাবে, এই আর কি, মানে ইন্ডিভিজুয়াল হবে আর কি, মব থেকে তখন ইন্ডিভিজুয়ালের জায়গায় আসবে। কিন্তু মানে মব ব্যাপারটা আসলে ঠিক কেন ফর্ম করে, মানে কিভাবে ফর্ম করে, কেন ফর্ম করে, এই জিনিসগুলোও আসলে আমাকে সবসময় ইয়ে করে, মানে আসলে যেটা বললেন মানুষ, হিউম্যান সোসাইটিও কি অ্যাজ এ হোল আপনার কাছে মনে হচ্ছে না স্বয়ংক্রিয়ভাবে ফাংশন করতেছে? মানে আপনার গায়ে আমি একটা ঘুষি মারতে পারবো না, এটা আমি ধরলাম সমাজ থেকে, আমি শিক্ষা পাইছি, তারপরেও মানে আমি কেন মারবো না, মানে আমি আপনাকে ঘুষিটা কেন মারবো না? আপনার পকেটে একটা দামি মোবাইল আছে, আমি মোবাইলটা কেন নিয়ে নিব না? তার মানে পুরো সমাজ একটা অদৃশ্য কোনো একটা সিনক্রোনাইজেশন সিস্টেমে কাজ করতেছে, ফাংশন করতেছে, মানে পুরো সোসাইটি কিন্তু আসলে অ্যাজ এ হোল একটা মবের কাজই করতেছে, মানে সেটা আপনি যেই অর্থেই বলেন, মানে পুরো সোসাইটি মিলে আসলে একভাবে ফাংশন করতেছে। তো মানে এই জিনিসটা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করেন, আপনার কাছে কি মনে হয় কেন করে এইভাবে সব মিলে, মানে একই রকম ডাইনামিক্সে ফাংশন করে একইভাবে?
এইটা আসলে আমি জানি না, মানে আমি এটা বোঝার চেষ্টা করতেছি। এটার জন্য কি আপনি মনে করেন অদৃশ্য কোনো শক্তির কোনো ইশারা আছে বা কিছু আছে? যেমন যদি থিওলজিক্যাল চিন্তা করেন বা অন্য কিছু, অন্য যেমন ধরো যে এই যে তুমি এতক্ষণ যে বিপ্লবের রেফারেন্স দিলা, এটা যদি আমি বিপ্লব না বলে একটা অভ্যুত্থান, হ্যাঁ, সেখানে একটা ঘটনা ছিল না যে ফেসবুকে সবাই প্রোফাইল পিকচার লাল করলো, এই ঘটনাটা কিভাবে ঘটলো? এই ঘটনাটা এটাকে কি আমরা একটা মব, হ্যাঁ এটাকে কি আমরা একটা মবক্রেসি বলতে পারি, নাকি এটা হচ্ছে একটা পিআর ক্যাম্পেইন টাইপ? মানে এই জিনিসটাকে তুমি আসলে এই জিনিসটা পিআর ক্যাম্পেইনের মতোই বলতে পারেন। এই যে ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনার কাছে কি মনে হয় যে ক্রিকেট খেলা বল বাই বল এখন কয়জন দেখে বাংলাদেশের? খুব কম, লাখ হবে কিনা সংখ্যাটা আমার মনে হয় না। 20 কোটি একটা মানুষের দেশে মনে হয় 1 লাখ লোক বল বাই বল দেখে। আমি যখন ছোট ছিলাম তখন আমি বল বাই বল টেস্ট ম্যাচ দেখতাম, এরকম একটা মানে কোনোভাবে যদি একটু স্কুল থেকে বেরোয় আসতে পারতাম বা কি টেস্ট ম্যাচের দেখতাম, মানে সময়টা তখন এরকম ছিল। কিন্তু এর ফলে যেটা হলো, একটা কালচার গড়ে গেল যে ক্রিকেট নিয়ে কথা বলা একটা সোশ্যাল স্ট্যাটাসের বিষয়। ক্রিকেট নিয়ে আমাকে কোনো একটা কমেন্ট করতে হবে। হ্যাঁ, মাঝখানে তো 2015 সালের পরে প্রায় 5-6 বছর ছিল ক্রিকেট হচ্ছে দেশপ্রেমের অংশ। হ্যাঁ, এরকম একটা দেশপ্রেমিক। হ্যাঁ, তো এটা পলিটিক্যাল একটা এজেন্ডাও ছিল। তো ক্রিকেটটাকে দেশপ্রেমের অংশ বানাতে পারলে পলিটিক্যাল ইয়ে করার সুবিধা ছিল আর কি। যাই হোক, এখন এই যে এখনকার মানুষ কিন্তু খেলা দেখতেছে না। আপনার কি মনে হয় যে ইংল্যান্ড, ইন্ডিয়া, নিউজিল্যান্ড যে টেস্ট ম্যাচটা হলো, কয়জন লোক খেলা দেখছে? বাংলাদেশ খুব বেশি লোক দেখা, 200-400 লোক দেখছে কিনা। বাংলাদেশে সাউথ আফ্রিকার সাথে টেস্টে হাফ সিটাই বা কয়জন দেখছে? এটাই বলতেছে। বা পাকিস্তানের সাথে যে বাংলাদেশ জিতছে, এইটারই বা কয়টা বল মানুষ দেখছে? কিন্তু ফেসবুকে দেখবেন স্ট্যাটাসের বন্যা বয়ে গেছে। মানে এটা হচ্ছে আমার একটা ইসের বিষয়, মানে সোশ্যাল স্ট্যাটাসের বিষয়। আমি ক্রিকেট নিয়ে কথা না বলা মানে আমি একটু ছোট হয়ে গেলাম, ও বলতেছে আমি বলতেছি না। এটা আপনি ওই প্রোফাইল পিকচার লাল করাটাও এরকম একটা ব্যাপার, ধরে নেন সাইকোলজিক্যাল এরকম একটা ব্যাপার। সেটাকে আপনি যে পিয়ার প্রেশার বলেন অথবা মোবোক্রেসি বলেন, যেভাবে ব্যাখ্যা করতে চান করতে পারেন। হ্যাঁ, কারণ আমি দেখলাম যে ওই সময় যারা প্রোফাইল পিকচার লাল করে নাই তাদেরকে হিউমিলেট করা বা মকারি করার একটা প্রবণতা তৈরি হয়েছে। সো এই যে ডিসিশনটা আসলে কে নেয় যে এই প্রোফাইল পিকচার লাল করতে হবে? আমিও প্রোফাইল পিকচার লাল করতে হবে, এইটা ডেফিনেটলি ওই কে বা কারা যারা ফেসবুক বুস্টিং করছে ওরকম একটা গ্রুপ থেকে আসছে। ঠিক আছে, ওরকম জায়গা থেকে আসছে, কারণ এটা একটা আইডিয়া। কারণ এই আইডিয়াটা যে একেবারে হঠাৎ করে আসছে তাও না। 16ই ডিসেম্বর 21শে ফেব্রুয়ারিতে কিন্তু ওই যে প্রোফাইলে লাগানোর একটা স্টিকার লাগানো, বিভিন্ন ডিজাইন করা, এইসব একটা কালচার ছিল মানুষের মধ্যে। তো এই জিনিসটাই জাস্ট, যেমন আমি 2013-14 ওই সময় তো ক্যাম্পাসে ছিলাম, ওই সময়ের কথা বলতে পারি। তখন একটা 16ই ডিসেম্বরে বোধহয় আমাদের সবারই আসলো যে আমাদের এই বাংলাদেশের ম্যাপ বা এরকম বাংলাদেশের পতাকা কিছু একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো ওই থিমটা, আইডিয়াটা নতুন না, আইডিয়াটা ওইখান থেকে আনছে। আইডিয়াটা ওইখান থেকে এনে ওই আইডিয়াটাই এবার ওই কে বা কারা আর কি ঢুকাই দিচ্ছে আর কি মানুষের মধ্যে। হ্যাঁ, তোমার এই কে বা কারা থেকে আমার একটা খুব ভাইটাল জিনিস মনে হয়েছে যে আমরা তো মবকে যেভাবে দেখানোর চেষ্টা করতেছি যে মব হচ্ছে গিয়ে কিলিং করতেছে, মবকে অগ্নিসংযোগ করতেছে, মবকে মারধর করতেছে, কিন্তু তুমি যখন কে বা কারা টার্মটা বারবার বলবা, তখন কি তোমার মনে হয় না মব আসলে অনেক বড় একটা ভিকটিম? মানে মবকে তুমি এক্সপ্লয়ের জায়গা থেকে না দেখে যদি মবকে একটা অনেক বড় ভিকটিম না? হ্যাঁ, মব তো অবশ্যই ভিকটিম, অবশ্যই। এখন আপনি এখন আসলে জিনিসগুলো আসলে পুরো সোসাইটি বা হিস্ট্রির ভীতি নড়াই দিবে যদি এই টাইপের কথাবার্তা বলি। ব্যাপারটা হচ্ছে, একজন আলেকজান্ডার যুদ্ধ করতে করতে ভারত পর্যন্ত চলে আসছে, ভারত পর্যন্ত সেই গ্রিস থেকে মেসেডোনিয়া থেকে গ্রিস ভারত পর্যন্ত চলে আসছে। আলেকজান্ডার তো রাজত্বটা ভোগ করছে, তার সৈন্য দলের যে সৈনিকগুলা মারা গেছে তারা বেসিক্যালি কি পাইছে? বেতন পাইছে। মারা যাওয়ার জন্য তারা বেতন পাইছে, বেতন পাইছে, জব রেসপন্সিবিলিটি ছিল। মানে এই আর কি বিষয়টা। মানে মব যেটা হয়, মব আসলে মানে ওই প্লেজার পায়, প্লেজার। মানে বিষয়টা আমি ব্যাখ্যা করব, প্লেজার দিই। যে আমার একটা ক্ষোভ আছে, আমি শুনছি যে ওই জায়গায় আওয়ামী লীগ নেতার বাড়ি। সো এখন যেহেতু একটা প্রচলিত কালচার চলতেছে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে আগুন দিতে হবে, সো আমিও যাব। 200 লোক গেছে, পিছনে আমিও গেলাম। মানে কিন্তু কোনো নন পলিটিক্যাল লোকজনকে আসলে এই ধরনের পলিটিক্যাল ইয়েতে যায়? মানে আমার এটা সবসময় একটা খুব, আমি ভিক্টিমের প্রসঙ্গটা শেষ করে এটা করবো, কিন্তু এই তুমি যেহেতু বললা এটা করতেছে যে এই যে সমস্ত লোকজন জীবনে একটা মিছিল করে নাই, তার আগে পুলিশের মুখোমুখি দাঁড়ায়, এটা এই জিনিসটা না আমার বিশ্বাস করে একটু কঠিন লাগে। না, পুলিশের মুখোমুখি দাঁড়ায়, হ্যাঁ, ফলে তুমি মব বলতে যাদেরকে ধরো
তারা কি আসলে শেষ পর্যন্ত কোনো না কোনো কে বা কারার অধীনের লোক কিনা? আচ্ছা, ওই পুডিন রফের এক্সাম্পলটা আমি এই জন্যই আনছিলাম। তো যেটা বলতেছেন পুলিশের সামনে আসলে দাঁড়ায় কিনা, হ্যাঁ এটা সত্য, দাঁড়ায়। তুমি দাঁড়াইতে পারো পুলিশের সামনে জীবনে যদি মিছিল না করো? পুলিশের সামনে ওই যে বললাম, মানুষ যখন কন্টিনিউয়াস ট্রিগার্ড হচ্ছে তখন আসলে এই যে 5 আগস্টের যে ঘটনাটা ঘটলো, মানে আপনার কি মনে হয় যে মুগ্ধ যে ছেলেটাকে নিয়ে প্রচুর ইয়ে করা হলো, মুগ্ধ ছেলেটা কোনোদিন কোনো মিছিল করছে বলে আপনার মনে হয়? চেহারা সুরত বা তার লাইফস্টাইল দেখে বিউপিতে পড়তে একটা, তো ওখানেও কোনো মিছিল করছে বলে মনে হয়? ওখানেও মিছিল করে, সে একটা পানির বোতল নিয়ে ঘুরতেছিল আর কি। মানে এটা একটা বিষয় ছিল যে এখন সে সোশ্যাল ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছিল, মানে সে মনে করতেছিল জিনিসটা ভালো। আমি শাহবাগ আন্দোলনের রেফারেন্স দিতে পারি। শাহবাগে যখন ওই যে কাদের মোল্লার ফাঁসি নিয়ে যখন শাহবাগ, ওটা তো একটা রাষ্ট্রীয় স্পন্সর্ড ইভেন্ট, ওইখানে কি কোনো ছিল মানে অ্যান্টি গ্রুপ ছিল? রাষ্ট্রীয় স্পন্সর্ড ইভেন্ট বলতে তাইলে এত শ্রেণী পেশার লোক তখন শাহবাগে কেন গেল, এটা একটু বলেন। মানে তখনও তো এইটাই, প্রচুর মেয়ে মানুষ, কিন্তু ওখানে কি কোনো মানে ছিল, মানে মানে বিরোধী পক্ষ ছিল যারা তোমাকে আটকে রাখছে? না, ওইখানে ওই ব্যাপারটা ছিল না। হ্যাঁ, সো ওটা ওইখানে যেহেতু কোনো ফোর্স নাই, ফলে ওইখানে তো তুমি তোমার চেতনা দিয়ে বা স্পিরিট দিয়ে লোককে ইনভাইট করতেই পারো। আচ্ছা, সেটার সাথে তো এইটা ম্যাচ করবে। এখানে তো তোমার রাষ্ট্র বাহিনী সব তোমার বিপক্ষে। এটার সাথে আপনি তাহলে একটু চলে যান, আরেকটু পেছন দিকে, 71-এ যান। 71-এ কিন্তু আসলে সব স্কুল কলেজ ভার্সিটির ছেলেপুলেই, মানে যুদ্ধ তো নিশ্চয়ই 50 বছর বয়সী লোকজন করে নাই, যুদ্ধ করছে 20 থেকে 30 বছর বয়সী যারা, তারা হচ্ছে ইয়ে করছে কোনোভাবেই। শুধু পলিটিক্স করা লোকজন, পলিটিক্স আসলে মানে আমি রিসেন্ট কিছু ইভেন্ট বা সবকিছু দেখে বুঝতে পারছি যে পলিটিক্যাল ইনভলভমেন্ট আসলে খুব বেশি মানুষের কখনোই থাকে না, পলিটিক্স করে খুব ছোট সংখ্যক মানুষ। কিন্তু ওই যে আপনি বললেন মবকে আপনি ভিকটিম বলবেন নাকি আপনার খেলার ট্রাম্প কার্ড বলবেন, নাকি আপনি আসলে কিভাবে ব্যবহার করবেন সেটা, এটা আসলে যেমন 71-এ তো মবই রাস্তায় নেমে গেল বা যুদ্ধ করতে নামলো, অস্ত্র নিয়ে নামলো সব জায়গায়। মানে এই যে জিনিসটা, সো মানে এর জন্য যে পলিটিক্যাল ইনভলভমেন্ট লাগবেই না। 71-এর তুমি যেটা বলো সেইখানে কিন্তু আমি মব না বলে ওইখানে আমি শব্দটা মজলুম বলবো। মানে ওইখানে একটা দীর্ঘদিনের একটা নিষ্পেষণের একটা হিস্ট্রি ছিল। তাহলে এইবারেরটা কেন বলবেন না? কোনটা? এইবারের অগাস্ট মাসেরটা কেন বলবেন না? জুলাই আগস্টেরটা কেন? অগাস্টের ওইটাকে তো আমি মব বলতেছি না, আমি তো মব বলতেছি হচ্ছে মানে অগাস্টের মজলুম কেন বলবেন না সেটা বলতেছি। এটাও মজলুম, মানে এইটার কথা বলতেছি না। আমি তো বলতেছি যে 5 আগস্টের পরবর্তী যে ঘটনাগুলো ঘটতেছে, আচ্ছা ওইটাকে আমি মবের, ওই যে 200-300 লোক মিলে যে আগুন ধরাচ্ছে, এটার পেছনে পুডিন রফ ছাড়া কোনো ব্যাখ্যা নেই। ঠিক আছে, ওই মানে ধরেন একটা মেট্রো রেল স্টেশন, মানে আপনি জানতো একটা ম্যাচের কাঠি ছুঁড়ে মারেন, আগুন ধরবে জীবনে? আপনি তো ইঞ্জিনিয়ার ভাই, এটা কি সম্ভব যে একটা ম্যাচের গাড়ি ছুঁড়ে মারলাম আগুন ধরে গেল? আগুন ধরানোর জন্য কি গান পাউডার লাগবে বা পেট্রোল লাগবে, কিছু একটা লাগবে, তার মানে ওইটা অ্যারেঞ্জ হয়েছে। আর গান পাউডার নিশ্চয়ই খোলা বাজারে কিনতে পাওয়া যায় না। আমি মানিকদি বাজারে গিয়ে বলবো না যে আমার 1 কেজি গান পাউডার দেন, এটা পাওয়া যাবে না, কোথাও থেকে অ্যারেঞ্জ হয়েছে। এবং সেই জিনিস খুব সুন্দরভাবে ছড়ানো হয়েছে সব দিকে। আমি শুধু এক জায়গায় গান পাউডার রাখলে ওইখানেই তো আগুনটা ধরবে, পুরো জায়গায় ধরবে না। তার মানে আমার সব জায়গায় ছড়াতে হয়েছে, জিনিস লাগাতে হয়েছে, দেন আগুনটা খুব ধরাতে হয়েছে। মানে সো এখানে মানে অবশ্যই কিছু প্ল্যান্ড ওয়েতেই হয়েছে। মানুষ খেপে গিয়ে আগুন ধরাই দিছে, একটা পুরো বিল্ডিং পুড়ে গেছে, 5তলা 10তলা বিল্ডিং। এই মাশরাফির বাড়ি দেখলাম মাঝখানে, দোতলা একটা বাড়ি মনে হয়, পুরো আগুন দিয়ে জ্বালাই দিছে। এটা কি মানে এমনি হয়েছে? এটা তো আসলে হয় না। এটা না, সেটাই বলতেছিলাম। তাহলে মব যেটা করতেছে, মবের পেছনে তো সবসময় কে বা কারা থাকে। তাহলে মবকে আমরা ভিকটিম হিসেবে কেন দেখি না? আচ্ছা, এখন আপনি নাকি আমরা শুধু ওই, এখন আমি ধরেন অ্যাকশনটা নিয়ে বেশি থাকবো। একটা ছিনতাইকারী ধরা পড়ছে, ছিনতাইকারী ধরা পড়ার পরে বাস থেকে সব যাত্রী নেমে ছিনতাইকারীরা পিটানো শুরু করছে। সেইখানে আসলে কে বা কারা ছিল এটা বলেন। মানে কোনো একজন হয়তো ছিনতাইকারী কলার ধরে একটা ঘুষি মেরে বসছে, মারার পরে বাকি সবাই একসাথে নেমে এসে এখন মার শুরু করলো। মারতে মারতে ছিনতাইকারীরা জায়গায় মরে গেছে। তো বাসের যে 40 জন যাত্রী বা 50 জন যাত্রী, তার সাথে হয়তো আশেপাশের কিছু পথচারী ছিল, এরা এসে যোগ দিছে, আধা ঘন্টা প্রহার করছে, করাতে ছিনতাইকারী মরে গেছে। আপনি এটাকে যদি বলেন এইটা এক টাইপের মব, মানে এটা হচ্ছে আমি মনে করি মানে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া মব। কিন্তু আপনি যদি বলেন ওই কে বা কারা কন্ট্রোলড মব, যেটা এখন ওই যে পলিটিক্যাল অ্যাক্টিভিটির জন্য ব্যবহার হচ্ছে, সেটা আসলে প্ল্যান্ড। এটাতে সব লোক যাবেও না, আপনি যেটা বললেন শুধু ওই লোকগুলাই যাবে।
সবাই এখানে যাবেও না, এখানে ওই ভাড়াটে লোকরাই যাবে। কিন্তু এই যে চোর পিটায় মারা বা এই ছিনতাইকারী পিটায় মারা বা মানে এই যে একটা হুজুগ যে বিষয়টা, এটা ডেফিনেটলি মানে নিজে থেকে এমনি তৈরি হয়। এটা কেন তৈরি হয় এটা আমি জানি না, এটা আসলে মানুষের একটা বৈশিষ্ট্য হতে পারে। হ্যাঁ, বাট তুমি বাংলাদেশের তুমি যদি দেখো 5 আগস্টের পরে কি হলো, স্কুলে ঢুকে ছাত্ররা মিলে টিচারকে পদত্যাগ করায় দিতেছে। তারপরে হইতেছে যে রিসেন্টলি দেখলাম যে জাতীয় পার্টির অফিস আগুন ধরায় দিল। স্বার্থান্বেষী মহলের কাজ। স্বার্থান্বেষী মহল শব্দটা শুনতে খুবই রাজনৈতিক শব্দ মনে হয়। বেসিক্যালি আপনি হেডমাস্টার, আপনার আমার পছন্দ না, আপনি 10 বছর ধরে চেয়ারে বসে আছেন, স্কুলের জন্য কিছু বরাদ্দ টরাদ্দ আসে, আপনি খায়া ফেলেন। আমি একজন সিনিয়র টিচার, আমি 20 বছর ধরে স্কুলের মাস্টার, বিএসসি মাস্টার, আমি ম্যাথ পড়াই, প্রাইভেট পড়াই খাই, কিন্তু আমি স্কুলের ফান্ডের ভাগ পাই না। তার মানে হেডমাস্টার দুর্নীতি বা যাই, তোরা প্রাইভেটের ব্যাচটা আমি বললাম এই তোরা যা মিছিল কর, এটা নামাইতে হবে। এই নাইলে ক্লাস 5-এর একটা বাচ্চা সে যায় হেডমাস্টার নামানোর জন্য আন্দোলন করতেছে, এটার আর কোনো প্রকার কোনো লজিক নাই, মানে কোনো লজিকই নাই। মানে আপনি যদি একটু ডিটেইলে চিন্তা করেন আর কোনো লজিক নেই। এই যে আমি যে ঘটনাটা বললাম এটা ছাড়া লজিক্যালি ব্যাখ্যা করতে পারবেন না। আচ্ছা, তুমি যদি দেখো যে বাংলাদেশের যদি লোকাল বাসে উঠো, বাংলাদেশের লোকাল বাসে উঠলে হচ্ছে বাংলাদেশ বোঝার খুব ভালো একটা বোঝায়। তুমি কি লোকাল বাসে যাতায়াত করো? হ্যাঁ, লোকাল বাসে আমি যাতায়াত করি। এই লোকাল বাসে উঠলে তুমি দেখবা যে প্রত্যেকটা দিন ভাড়া নিয়ে একাধিকবার গ্যাঞ্জাম হয়। সো এই যে এত মানে এত অপ্রেশন, এত অবদমন, এইগুলো থেকেই কি আসলে বাংলাদেশের মানুষের মবের নেচার কি অন্য দেশের মবের মতোই, নাকি বাংলাদেশের মবটা আসলে স্পেশালি ডিজাইন করা? বাংলাদেশের মবটা স্পেশালি বলতে আসলে মানুষের একটা বিষয় কি, মানুষ তার নিজের জীবদ্দশাটাকেই অনুভব করতে পারে। অতীতটাকে হয়তো বয়ে পড়তে পারে, ভবিষ্যৎটাকে হয়তো কল্পনা করতে পারে, কিন্তু অনুভব করে শুধু নিজের জীবদ্দশাটুকুই। এই যে আজকে ইউরোপ আমেরিকা এইসব যে উন্নত দেশ আমরা বলি, ইউরোপিয়ানরা নাকি খুব জেন্টেলম্যান, জাস্ট 150-200 বছর আগেই যান না, ডাইনি নাম দিয়ে অনেক পুরাই মেরে ফেলছে না। মব তো ওদের ওইখানেও ছিল। সো বাংলাদেশের মব যে আলাদা কোনো কিছু আমি এটা কখনোই বলবো না। ওদের ওইখানে এই ডাইনি নাম দিয়ে যে এই মহিলা তো টুকটাক করে, ব্ল্যাক ম্যাজিক করে, এ তো ডেফিনেটলি ওইখানেও কোনো ট্রিগারিং পয়েন্ট থাকতো, মানে কোনো একটা ট্রিগার করতো। হয়তো গির্জার কোনো মৌলানা না, গির্জার কি বলে, ফাদার, পাদ্রী, হ্যাঁ পাদ্রী হয়তো কিছু উস্কানি দিচ্ছে, এই যে ওরে মারতে হবে, ও তো বেশি বেড়ে যাচ্ছে, এই যে একটা কিছু হয়েছে। তো ইউরোপ তো এখন ওই জায়গা থেকে বেরোয় আসছে। ইউরোপ তো এখন খুবই ভদ্র, শান্ত, নম্র, ভদ্র জায়গা আর কি। ইউরোপে সবাই যেতে চায়, খুব সুন্দর লাইফস্টাইল, তাদের খুব ভালো ওল্ড এজ সিকিউরিটি, এই সেই হাবিজাবি অনেক কিছু আছে। ইউরোপে মিছিল মিটিং হয় না, সুন্দর, ভোটের সময় সবাই যা ভোট দিচ্ছে, মানে খুব সুন্দর। 200 বছর কি এমন হয়েছে? 200 বছর কি খুব বেশি সময় আমাদের মানব সভ্যতার ইতিহাসে? কিন্তু 200 বছরে তারা কি এমন ঘটাই ফেলছে, মানে তাদের এটা কেন বন্ধ হয়ে গেল? সো বাংলাদেশের মব যে আলাদা কোনো মব বা আলাদা কোনো কিছু, এটা আমি কখনোই স্বীকার বলবো না। বা বাংলাদেশের মানুষ যে ওদের চেয়ে খারাপ বা ওদের চেয়ে ভালো, এটা না। মানে এখানে কোনো একভাবে হয়তো ফাংশন করতেছে না বা সিঙ্ক্রোনাইজড হচ্ছে না। মানে আমি সো এই মবকে আমি আলাদা বা খারাপ, বাংলার এই অঞ্চলটা যদি দেখো, বাংলার এই অঞ্চল হচ্ছে ভারতীয় এই পুরা ভূখণ্ডের মধ্যে সবচেয়ে বেশি বিপ্লব বিদ্রোহ এই জায়গাটাতে হয়েছে। ফলে বিপ্লব তো যেটা হয় যে মানুষের তো এমনিতে একটু ইম্পালসিভ ধরনের না হলে তো ঠিক এই বিপ্লব বিদ্রোহ হওয়ার কিছু কারণও আছে। এখানে শুধু বাইরের লোকজন এসে এখানে দখল করে বসে। ফলে আমাদের এখানে মব মেন্টালিটি তৈরি হওয়ার জন্য কি আমাদের এই ইতিহাস একটা বড় নিয়ামক? ইতিহাস মব মেন্টালিটির পেছনে ইতিহাসের নিয়ামক হতে পারে, এটা থাকতে পারে। আবার বিষয়টা হচ্ছে যে যখন আপনি যে বাসের কথা বললেন, মানুষ আসলে বিশেষ করে ঢাকা শহর, আপনি গ্রামেও হয়, গ্রামেও যায় ওই অমুক একজন মারছে, এটা যায় যদি আমার গ্রামে যায় আমি ডিক্লেয়ার দিই, সাথে সাথে আমার গ্রামের আরো 20টা ঘর থেকে আরো 50 জন লোক বেরোয় আসবে, হ্যাঁ তোমারে মারছে, তাইলে চলো আমরা ওই গ্রাম যায় ভাঙ্গে আসবো। এই যে বিষয়টা, এটা তো আসলে একটা ওই যে গোষ্ঠী, ছোট ছোট গোষ্ঠী, মানে ছোট ছোট গোষ্ঠীতন্ত্র বা এই টাইপের ব্যাপারগুলো। যখন রাষ্ট্র বা সেন্টার যখন আপনার দাবি দাওয়া মেনে নিবে, আপনার অধিকার কনফার্ম হবে, আপনি রাষ্ট্র থেকেই জানেন যে আমি চিকিৎসা নিয়ে আমার কোনো সমস্যা পড়তে হবে না, মানে আপনার দাবি আপনার আদায় করতে হবে না, সহজ হিসাব, অটোমেটিক কন্ট্রোল হবে রাষ্ট্র থেকে। তো সেই সময় তো নিশ্চয়ই মানে তখন আপনার এই যে গোষ্ঠী মিলে যে একটা কিছু করা, সেই প্রয়োজনটা থাকবে না। আপনি আপনারটা অটোমেটিক্যালি পাচ্ছেন রাষ্ট্র থেকে, আপনি সব কিছুই পাচ্ছেন। কিন্তু আমাদের এখানে যে বিষয়টা হয়, আমি জানি যে আমি বাস ড্রাইভার, আমার ভাড়া 10 টাকা, আমার কাছে 12 টাকা নিচ্ছে,
এবং আমি যখন একটু ক্যাচাল করলাম, এই তুই 12 টাকা চাস কি জন্য, আশেপাশের আরো 10 জন সাউন্ড দিয়ে উঠলো, হ্যাঁ এরা শুধু ভাড়াই বেশি নেয়, এই নেয় সেই নেয়, এরকম কিছু ব্যাপার। তো দিন শেষে ওই যে অধিকার আদায়ের জায়গা থেকে আসলে মবটা ক্রিয়েট হচ্ছে। বাংলাদেশের মব যদি বলেন, আপনি যদি রাষ্ট্র হিসেবে যদি একটা ভালো ইনস্টিটিউট ফর্ম করতে পারেন, আমার ধারণা এই জিনিসটা ইউরোপের মতোই হবে, এই মব আর কাজ করবে না। তাহলে বাংলাদেশে এখন যে অবস্থাটা চলতেছে, এটাকে ওই যে ইতিহাসে যে মাৎসন্যায় বলে, বাংলাদেশের এখনকার পরিস্থিতিকে আসলে মাৎসন্যায় পরিস্থিতি বলা যেতে পারে, নাকি এটা হচ্ছে যে একটা 16 বছরের সিস্টেম যেটা ফল করছে সেটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এটা হইতেছে, এবং সেক্ষেত্রে আমি মব নিয়ে যা বলতেছি এগুলো আসলে কিছুটা ওভার স্টেটমেন্ট ধরনের হয়ে যাচ্ছে। কি ট্রিটমেন্ট বললেন? কি ট্রিটমেন্ট বললেন? না, আমি বললাম যে 16 ওভার স্টেটমেন্ট কিনা, মানে ওভার স্টেটমেন্ট। হ্যাঁ হ্যাঁ, মব নিয়ে যেটা বলতেছেন ওভার স্টেটমেন্ট, আমি বলবো ইন এ সেন্স ওভার স্টেটমেন্ট অবশ্যই বলবো। কারণ শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী বা এই শ্রেণীটা যেটা যেটা আসলে দেশের ওভারঅল পলিটিক্যাল ন্যারেটিভকে তৈরি করে বা যা কিছুই করে, গ্রামের লোক গ্রামের লোকের মতোই আছে। ঢাকা শহরে যে এত বড় কিছু হয়ে গেছে, এটা আসলে গ্রামে গ্রামে পৌঁছায় নাই। এটা আমি আসলে কিছুটা রিস্ক নিয়েও বলতেছি। এই স্টেটমেন্টটা দেওয়ার জন্য হয়তো অনেকে অনেক কিছু মনে করতে পারে, এত বড় একটা আন্দোলনের পরে গ্রামে গ্রামে আসলে তারা, তোমার এটা মতামতে যদি ব্যাকগ্রাউন্ড রিজনিং বলতে পারো তাহলে হয়তো তারা কিছু মনে নাও করতে পারে। আচ্ছা, রিজনিং এর জন্য আমি যদি আমার নিজের গ্রামের কথা বলি, বা আরো কিছু গ্রামের বিভিন্ন জায়গা থেকে আমি কিছু ডেটা কালেক্ট করছি, বা যে জিনিসগুলো, যে গ্রামের লোকের কাছে তাদের বড় কথা হচ্ছে হাসিনা সরকার পড়ে গেছে। কিন্তু এই যে ঢাকায় যে এত মারামারি ধরাধরি এই জিনিসগুলো আসলে গ্রাম লেভেলে যায় নাই। গ্রাম লেভেলে যেটা হয়েছে 5 আগস্টের পরে বিএনপির কিছু নেতা তারা এসে আওয়ামী লীগের লোকজনের দোকান দখল করছে। বাজারে যে দোকানটা ছিল, আওয়ামী লীগের লোক যে দোকানটাতে যাই বসতো, সেই দোকানটা আর তারা বসতে পারতেছে না, ওই দোকানটা যে দখল করে ফেলছে বিএনপি নেতারা। এটা 5 আগস্টের পরের কথা। বাট এই যে ওই দিন যে 15-20 দিন যে একটা গণ অভ্যুত্থান হলো বা এই জিনিসগুলো যে হলো, এই জিনিসগুলো গ্রাম লেভেলে মানুষকে টাচ করে নাই। কারণ ব্যাপারটা যেহেতু পুরোটাই ছিল মানে ইমোশনটা, যেটা ইমোশন যেই একটা স্ফেয়ারে বিল্ড আপ হয়েছে, এটা তো ছিল আসলে মানে শহুরে ইমোশন বা কেন্দ্র দখল করাও একটা টার্গেট ছিল। ওই যে বললাম যে হোমোজেনাস দেশে আসলে মোটামুটি একটা ঢাকা শহর দখল কয় লাখ লোক লাগে? 10 লাখ লোক, বেশি বলে ফেললাম, আরো কম দিয়েও ঢাকা শহর দখল করা যায়। তা আপনি 10 লাখ লোক আনবেন, 20 কোটি মানুষের জন্য 10 লাখ লোক কত পার্সেন্ট? গণভবন কি 10 লাখ লোক দখল করছিল? 10 লাখ তো ছিল না, না কয় লাখ, কত জন, কয় লাখ ছিল আর কি। যাই হোক, মানে ধরেন একটা, আমি বললাম একটা শহর দখল করতে আসলে কয় লাখ লোক লাগে? খুব বেশি লোক লাগে না তো। আবার যদি অন্য কোনো রাজনৈতিক দল যদি এই 8-10 লাখ লোক মানে অ্যারেঞ্জ করতে পারে, এনে ঢাকা শহর দখল করলেই তো দেশ দখল হয়ে গেল, বিষয়টা এরকম। সো মানে গ্রাম লেভেলে জিনিসটা মানে ছিল না, বা গ্রাম লেভেলে যে মানে খুব মানে গ্রামে গ্রামে বাংলাদেশে ছোটবেলায় পড়তাম 86,000 গ্রাম নাকি আছে বা সামথিং, আমি তো ওই চারটা জানি না। তো গ্রামে গ্রামে যদি আপনি বলেন যে মানুষের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে, এই দেওয়া হয়েছে, এটা টোটাল একটা বোগাস স্টেটমেন্ট হবে, খুবই পলিটিক্যালি ড্রিভেন একটা স্টেটমেন্ট হবে। সো ওই জিনিসটা এরকম হয় নাই। সেক্ষেত্রে মবের যে বিষয়গুলোকে খুব হাইলাইট করা হচ্ছে যে এই তো যেহেতু এখন একটা বললাম ক্যাওটিক স্টেজে আছে, মানুষের আসলে কোনো সামনে কোনো নেতা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে আগে অন্তত একটা পাড়া মহল্লায়, হোক সে বদমাস, হোক সে দুর্নীতিবাজ, হোক সে মাস্তান, হোয়াট এভার ইট ইজ, জানতো যে আচ্ছা মহল্লার নেতা হচ্ছে অমুক। সেই অমুকটা এখন আর নাই, অমুকটা চলে গেছে, অমুকের বদলে আর একটা তমুক হয়তো আসছে, কিন্তু সেই তমুকের প্রতি তো মানুষের তারা চিনে না, 16 বছর তার চেহারাই কখনো দেখে নেই। সো এবং শুধু তমুক একা আসতেছে না, তমুকের সঙ্গে আরো 2-4টা মাথা আসতেছে, যে ও দাঁড়াইলে তাহলে আমি কি দোষ করলাম, আমিও দাঁড়াই। মানে আলটিমেটলি এলাকায় একটা এই জিনিসটা হয়েছে একটা ক্যাওটিক, আপনি এটাকে মাৎসন্যায়ের মতন বলতে পারেন এই সেন্সে। কিন্তু মব নিয়ে যদি আমরা খুব বেশি হাইপার হয়ে যাই, এটা আমাকে ওভার স্টেটমেন্টই মনে হচ্ছে বাংলাদেশের। তাহলে আমি যদি মবক্রেসি না বলে ঢাকা ক্রেসি বলি, তাহলে কি ঢাকা ক্রেসি বললে কি স্টেটমেন্ট ঠিক আছে নাকি? ঢাকা ক্রেসি বললেও স্টেটমেন্ট একটু দেখেন, এই যে 5 আগস্টের পরে 6 তারিখ 7 তারিখ 8 তারিখ ওই টাইমটাতে যখন ওই যে নতুন গভর্নমেন্ট বোধহয় ফর্ম হয় নাই, তখন 8 তারিখে হয়েছে, 8 তারিখে 3 দিন বাফার টাইম ছিল। ওর সময় বা তার আশেপাশে আরো 2-3 দিন সময় একটু খেয়াল করে দেখেন, ঢাকা শহরে ডাকাতের আক্রমণ হচ্ছে, ডাকাত একটা নিয়ে একটা কথাবার্তা।
এখন আপনি চিন্তা করেন ঢাকা শহরে যে এরকম খুপড়ি খুপড়ি ফ্ল্যাট বাড়ি বিল্ডিং, এই বিল্ডিং এর মানে নর্মালি এন্ট্রি পয়েন্ট একটাই থাকে, ওইটা দিয়ে গেট দিয়ে ঢুকে গেট দিয়ে বের হয়। ধরলাম 10 জন লোক একটা বিল্ডিং এ ঢুকে গেছে, ঢুকে সে বেসিক্যালি কি ডাকাতি করবে? একটা টিভি, একটা ফ্রিজ নামাতো তো 3 জনের কাঁধে নিতে হয়। নগদ অর্থ, স্বর্ণালঙ্কার নগদ অর্থ তো মানুষ বাসায় এখন রাখেই না, মানে স্বর্ণালঙ্কার রাখতে পারে বাট নগদ অর্থ কেউ এখন আর বাসায় রাখে না, সবার কাছে কার্ড ব্যাংকে রাখে। সেই মানে বেসিক্যালি সেই লোকটা যে এতক্ষণ ডাকাতি করবে তার একটা টাইম ওয়েস্ট হবে। এই টাইমের মধ্যে কিন্তু তার মোটামুটি 100 লোক ওই বিল্ডিং ঘেরাও দিয়ে ফেলতে পারবে, অন্য জায়গা থেকে লোক চলে আসতে পারবে। সো বেসিক্যালি ডাকাতি করা যে অর্থ উপার্জনের উদ্দেশ্যে কেউ করছে, এটা আমাকে কেউ বুঝালে আমি মানবো না, এটা লজিক্যাল না। ভয় তৈরি করার জন্য এটা জাস্ট একটা আতঙ্ক। এবং ঠিক মানে ডাকাতি হইছে কয়টা বাড়িতে এটা কিন্তু আপনি খুঁজলে পাবেন না। মানে ডাকাত 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 সব মহল্লায় মহল্লায় রাত জাগে, গুলি মানে খুব চিল্লাচিল্লি হরাহরি, মাঝে মাঝে 2-1 ছড়রা গুলি থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু ঠিক কার বাসায় ডাকাতি হয়েছে? আপনার বাসায় হয়েছে, আমার বাসায় হয়েছে, আমার 10টা বন্ধুকে জিজ্ঞাসা তোর বাসায় ডাকাতি হয়েছে, তোর বাসায় ডাকাতি হয়েছে, মানে আমি ঠিক স্ট্যাটিস্টিক্যালি আমি সিগনিফিকেন্ট কোনো অ্যান্সার পাইনি। ফেসবুকে তো একটা ঘটনা আসলেই তো সেটা ভাইরাল করে দিলে মনে হবে যে ঘরে ঘরে ডাকাতি হচ্ছে, এই জিনিসটাই। এবং কিন্তু সেই একটা ঘটনা যদি তোমার বাসায় ঘটে তো তুমি তো এই ভয়টাই, এই যে হু ইজ দ্য নেক্সট, এই ভয়টাই মানুষকে আসলে ড্রাইভ করে, যেটা গত 16 বছর ড্রাইভ করছে। একজন ব্লগারকে টুক করে ধরে নিয়ে গুম হয়ে গেছে, তার আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তার পরিজন পাচ্ছে না, কান্নাকাটি করতেছে, সংবাদ সম্মেলন করতেছে। এই যে এটা দেখেই সঙ্গে সঙ্গে আমি লেখা বন্ধ করে দিলাম যে না, সরকারের বিরুদ্ধে আমি কিছু লিখতে পারবো না। পরের জন যে আমি হব না এই গ্যারান্টি তো নেই। এই যে এই ভয় তো আসলে এইভাবেই তৈরি হয়, সেম সিস্টেম। এই যে ভয় তৈরির সিস্টেম আসলে এইটাই, মানুষের সাইকোলজি এইভাবেই আসলে সিঙ্ক্রোনাইজড, এইভাবেই কাজ করে। আরেকজনকে দেখে আমি ভয় পাবো এই। আচ্ছা, তাহলে ঢাকা কৃষি তো যদি আমরা ধরি মব কৃষি যে ঢাকা কৃষি হয়, তাহলে ঢাকা কৃষি যদি আমাদের দেশের ক্ষমতা এবং দণ্ডমূল্যের নিয়ন্ত্রণ হয়ে থাকে, তাহলে তো এরকম যদি ভবিষ্যতে মানে আমাদের তো কি হয়, শেয়ার বাজারে ইনভেস্ট করা শুরু করলে গরু বাছর বেচে শেয়ার বাজারে করে ডেস্টিনি ভ্যালি, তো তাহলে কি আগামীতে প্রায় এরকম ঢাকা কৃষির কারণে কেউ এই গণভবন টবন এগুলো দখল করবে আর ক্ষমতা হবে? এখন ঢাকা কৃষির কি আমাদের মধ্যে ওই ধরনের কোনো কালচার সামনে তৈরি করবে কিনা? আচ্ছা, ঢাকা কৃষি কালচারটা যে একেবারে নাই সেটা না। আইয়ুব খানের ক্ষমতার পতন কিভাবে হয়েছিল? 69 সালে তো আইয়ুব খানের ক্ষমতার পতন এরকম গণ অভ্যুত্থান করেই তো হলো। জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, এই স্লোগান, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এই স্লোগান দিয়েই তো বেসিক্যালি ঢাকা শহরে তো দখল হলো, প্রেসিডেন্ট ভবন দখল, মানে ঢাকা শহর দখল তো ওইটাই তো করছে। বেশি না, এই 1 মাসেরই আন্দোলন হয়েছিল, জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চে এরকম আর কি। 69 সালে এরকম একটা আন্দোলন হলো। এই 69-এর 25শে মার্চে আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দিল, ইয়াহিয়া খান ক্ষমতা টেক ওভার করলো। মানে তারপরে কি হলো, ইয়াহিয়া খানও আসলে 25শে মার্চে এসে প্রথম কিলিংটা কই করছে? ঢাকা শহরেই করছে। সে নিশ্চয়ই সেই প্রত্যন্তর কোনো মাগুরা বা যশোর বা নড়াইলের কোনো গ্রামে গিয়ে গোলাগুলি করে করে নাই। বা আমি যদি বলি আমার জামালপুরের সাপলেঞ্জা গ্রামে গিয়ে বা সরিষাবাড়ি থানায় গিয়ে তো গোলাগুলি করে নাই। ঢাকা শহর, আমি বললাম যে হোমোজেনাস, এটা তো আর ওই ভারতের মতন হেটারোজেনাস দেশ না, হোমোজেনাস দেশ। সো হোমোজেনাস দেশে বেসিক্যালি কেন্দ্রকে গরম করে দেওয়া মানে বা কেন্দ্র দখল করা মানে এই কনসেপ্ট এটা চলছে। 90-এর এরশাদ পতন কি হয়েছে? এরশাদ পতন তো তাই যে সব জেলায় জেলায় যে আন্দোলন হয়েছে, সব গ্রামে গ্রামে আন্দোলন হয়েছে, ব্যাপারটা তা না, ঢাকা শহর দখল করা। এইবারও তাই হয়েছে। বা ওই 7-8-এ যখন আওয়ামী লীগ যখন ওই যে লগি বৈঠা আন্দোলন করে বিএনপির বাধ্য করলো আর্মির হাতে ক্ষমতা দিতে বা ইয়ের খাতে, লগি বৈঠার আন্দোলন মারামারিটাও তো ঢাকা শহরেই হয়েছে, ওই লগি বৈঠা নিয়ে যে মানুষ পিটায় মারলো। মানে এই যে ব্যাপারগুলা, সো এই ঢাকা দখলের কনসেপ্টটা যে নাই তা না, কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে বললাম যুদ্ধ করবে 200 লোক, কিন্তু পেছনে 2 লাখ লোকের মোরাল সাপোর্ট লাগবে, দ্যাটস ইম্পর্টেন্ট। আপনি ঢাকা শহর দখল করতে মানে একেবারে 500-1000 লোক নিয়ে পারবেন না, 2-4 লাখ লোক অন্তত লাগবে। এই 2-4 লাখ লোক তো রাজনীতি করে না। আওয়ামী লীগের লিস্টেড কর্মী কয়জন আছে? বিএনপির লিস্টেড কর্মী কয়জন আছে? তাদের তো আসলে দিন শেষে আমজনতার একটা পার্সেন্টকে তাদের মধ্যে নিয়ে আসতে হবে, যথেষ্ট পরিমাণ পার্সেন্টকে। সো যদি ঢাকা মানে তারা ওইটুকু অ্যারেঞ্জ করতে পারে, অ্যাটলিস্ট 7-8 লাখ 10 লাখ লোক যদি অ্যারেঞ্জ করে ফেলতে পারে কোনোভাবে, তাহলে এই ঢাকা দখল হয়ে যাবে। ঢাকা দখল মানে দেশ দখল হয়ে যাবে, এই তো আর কি। আচ্ছা, যেহেতু আমাদের জনসংখ্যা হচ্ছে অনেক বেশি, মানে আমাদের দেশ ছোট্ট একটা দেশ, কিন্তু জনসংখ্যা সম্ভবত রাশিয়ার চেয়েও বেশি, অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ।
তো সেক্ষেত্রে এরকম ডেন্সলি পপুলেটেড জায়গায় কি আসলে মব সিস্টেম ডেভেলপ করার প্রবণতাও বেশি? মানে আমাদের এখানে যেহেতু জনসংখ্যা বেশি, শিক্ষার হার কম এবং সুশিক্ষার হার আরো কম, সেক্ষেত্রে এই জনসংখ্যা কি তাহলে মবের ক্ষেত্রে একটা বড় নিয়ামক? জনসংখ্যা হতে পারে, তবে বিষয়টা হচ্ছে যে রাস্তায় নেমে আপনি যেটা বললেন যে পলিটিক্যালি ড্রিভেন, ওই যে ভাঙচুর, আগুন দেওয়া, পুলিশের সামনে যাওয়া, এগুলো আসলে পলিটিক্যালি ড্রিভেন লোকজন ছাড়া পসিবল না। এটা আমাদের মতন আমজনতা লেভেলের লোকজন পারবে না, যারা আমরা আরামায়েশে থাকি। কিন্তু ওই যে একটা লোকের উপর গিয়ে টর্চার করা বা রাস্তার সবাই মিলে গিয়ে একটা অপকর্ম করা, এই টাইপের যে মব জাস্টিস যেটা বলে বা এই জিনিসগুলা, তো এই কাজগুলোর পেছনে ডেফিনেটলি সিস্টেমের একটা ভূমিকা আছে। ইউরোপের লোকটা কেন করবে না? যেই লোকটা 200 বছর আগে, যেই লোকটা এখন খুব জেন্টলম্যান, তার দাদার দাদাই হয়তো ডাইনির নামে কোনো একটা লোকরা যা পুরাই মারছে, সেই লোকটা তাহলে এত জেন্টলম্যান কিভাবে হলো? জাস্ট অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এন ইনস্টিটিউট সিস্টেম ডেভেলপ হয়ে গেছে। সো তার আসলে চিন্তা করতে হইতেছে না যে আমার পাশের লোকটা না খেয়ে আছে, এটা চিন্তা করতে হচ্ছে না, কারণ সে জানে যে পাশের লোকটাও খাচ্ছে, পাশের লোকটাও যা পাওয়া দরকার পাচ্ছে। সো তার জন্য আমার আগায় যাওয়ার দরকার নাই, আমার জন্য তার আগে আসা দরকার নাই। এর কিছু ক্ষতিকর দিকও আছে। সমাজে যখন সিস্টেম খুব বেশি ডেভেলপ হয়ে যায়, সবাই খুব বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে যায়। ওই প্রায় খবর বের হয়, বাংলাদেশের মানুষ খুব আহাউ হুয়া করে খবর দেখে যে জাপানে বা ইটালিতে একজন লোক মরে পড়ে থাকে, 15 দিন 20 দিন পরে গিয়ে জানা যায় যে লোকটা মারা গেছে, কারণ তার সঙ্গে কেউ ছিল না। হয়তো ওই যে তাদের যে ইমার্জেন্সি ফোন কলও হয়তো কল করার সুযোগ তার হয় নাই, বয়স হয়ে মারা গেছে। কিন্তু সিস্টেমটা ডেভেলপড, মানে প্রয়োজন পড়তেছে না যে আমার আরেকজনকে যে হেল্প করতে হবে, আগায় যেতে হবে, কারণ রাষ্ট্রই হেল্প করতেছে। আমার রাষ্ট্র যেহেতু হেল্প আমাকে করে না, সো আমাকে আগায় যেতে হয় আপনাকে হেল্প করতে, আপনার আগায় আসতে হয় আমাকে হেল্প করতে। রাষ্ট্র হেল্প করলে আর এই মব দরকার পড়বে না, মানে এই সাইকোলজি থাকবে না যে আপনাকে হেল্প করার জন্য আমার আগায় যেতে হবে, এই আর কি। তুমি আমি কি মব, মানে নাকি আমরা সিটিজেন? মানে সিটিজেনের মবের কোনো নাম নাই, মবের কোনো নাম নাই। না সিটিজেনেরও তো কোনো নাম নাই। সিটিজেন মানে নেটিজেন আর ইয়ের কি মবের কি কোনো ইয়ে এখন? মানে কে নেটিজেন আর কে মব? আচ্ছা, এখন নেটিজেন বলতে তো বোধহয় একটা টার্মিনোলজি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় যারা একটি ইয়ে করে, সিটিজেন বললাম। হ্যাঁ, আর সিটিজেন হচ্ছে যে আপনি আমরা তো সিটিজেন, ঠিক আছে। আমরা যদি এরকম ওই 50 জন 100 জন মিলে কোনো একটা অ্যাক্টিভিটি করতে যাই, হুজুগে কিছু একটা করতে যাই, তখন আমার নামই মব হয়ে যাবে আর কি। এই ওকে, তো তুমি যখন হও কি বলে, প্রতিদিন তো তুমি অফিস করো, সো অফিস করতে গিয়ে তো তুমি নানা ধরনের মানুষজনের ডেটা দেখো। সো মানুষজনের এখনকার মবের ক্রাইসিস কি বা বার্নিং ইস্যু কি এখনকার? মানে মব যদি আমি বলি অ্যাজ এ হোল, পিপলের মূল কথাবার্তা এখন বিষয় হচ্ছে বাজারে এই জিনিসের দাম বেশি, ওই জিনিসের দাম বেশি, এটা করতে হবে। এটা তো আগেও ছিল বোধ হয়, রিসেন্টলি বোধ হয় একটু বেশি শুনতেছি আর কি, মানে কান পাতলে শোনা যায় আর কি। আশেপাশে লোকজন বলা বলি করে প্রচুর, সে আমার অফিসের বাসে বা বিভিন্ন জায়গায় এটা নিয়েই কথাবার্তা, যে বাজারে তো ওই জিনিসের দাম এখন এত টাকা, পেঁয়াজের দাম এত টাকা, মরিচের দাম এত টাকা, এই দাম এত টাকা, এই ব্যাপারগুলো। তো ঢাকা শহরের যারা শহুরে মধ্যবিত্ত বা ইয়ে আর কি, একটা ধরেন মধ্যবিত্তের একটু উপরে যারা উচ্চ মধ্যবিত্ত, এদের জন্য জিনিসপত্রের দামটা আসলে খুব একটা ম্যাটার করে না, কিন্তু এই সংখ্যাটা তো কম। কিন্তু এরাই বেসিকলি আসলে ওই যে ভয়েসটা বানায়, ন্যারেটিভটা বানায়, সোসাইটির যে ন্যারেটিভ। ওই গ্রামের যে লোকটা ধান কেটে আজকে বাড়িতে নিয়ে আসছে, ওই লোকটার কথা তো আপনি শুনবো না, কিন্তু ওই লোকটা আপনার কথা কোনোভাবে শুনে ফেলবে বা দেখে ফেলবে, ইউটিউবে দেখবে, ফেসবুকে দেখবে, কোনো এক জায়গা থেকে বা রেগুলার মিডিয়া থেকে দেখবে, একটা ন্যারেটিভ ক্রিয়েট হবে। তো এখনকার ন্যারেটিভটা মেইনলি জিনিসপত্রের দাম বেশি, আর এই যে সোসাইটির এই যে বিভিন্ন জায়গার আইন শৃঙ্খলা নিয়ে তারা খুব শঙ্কিত, যে জন্য যেই লোকগুলো আগে হইতেছে রাত 11টা-12টা পর্যন্ত হয়তো ফ্রেন্ডদের সাথে আড্ডা দিত, তারা এখন রাত 7টা-8টার মধ্যে ঘরে ফিরে যাচ্ছে, বেশি রাত করে তারা বাসার বাইরে থাকা সাহস পাচ্ছে না। এই দুইটা জিনিসই আমি বেশি শুনতেছি রিসেন্টলি, এই আর কি। আর একটা বড় শিফটিং আমি দেখতেছি যে আইমান সাদিক বা হচ্ছে সোলাইমান সুখন বা বিসিএস ক্যাডাররা যারা একসময় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিল, সেই জায়গাতে দেখা যাচ্ছে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, ফাহাম আব্দুল সালাম, জাহিদুর রহমান, এরা দেখা যাচ্ছে ইনফ্লুয়েন্সার হয়ে গেছে।
এরাও তো মোটামুটি মব তো এরাই কন্ট্রোল করতেছে না, মানে মবের মাইন্ডসেট। হ্যাঁ, আপনি বলতে পারেন, জাহিদুর রহমানের কথা বলতে পারেন, পিনাকির কথা পিনাকি অবশ্য অনেকদিন ধরেই করতেছে, গত 10 বছর ধরেই করতেছে, পিনাকি অনেক কিছুই করতেছে, এবং পিনাকির আসলে টার্গেট অডিয়েন্সও এরাই, মানে একটু যারা নিম্নবিত্ত এরা। মধ্যবিত্তরা উচ্চ মধ্যবিত্তরা শুনতেছে না তা না, কিন্তু বেসিক্যালি পিনাকি ইচ্ছা করে একটু আঞ্চলিক ভাষায় কথা বলতেছে, স্ল্যাং ব্যবহার করতেছে কথার মধ্যে, কাঁঠাল রানী ইত্যাদি ইত্যাদি বলতেছে আর কি, বলছে। তো এগুলো দিয়ে বেসিক্যালি সে একটা শ্রেণী, একটা গ্রুপ অফ পিপলকে সে কাছে টানার চেষ্টা করছে। কিন্তু এটা টেনে, ঠিক আছে, এটা যে খুব বেশি মানুষের বিনোদন দিচ্ছে, এন্টারটেইনার। এখন এন্টারটেইনমেন্ট পারপাস তো মানুষ অনেক কিছুই করে, ইউটিউবে বসে বসে এন্টারটেইন নিচ্ছে, কিন্তু এন্টারটেইনমেন্ট আপনাকে তো মানে ওই রাস্তায় নেমে আন্দোলন করা। তুমি শিওর এটা শুধু এন্টারটেইনমেন্টই? তাহলে এত ইনফ্লুয়েন্সারদের উৎস কি? এন্টারটেইনমেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন এই 10 বছর ধরে তারা তো চেষ্টা করছে। আপনি একটু চিন্তা করে দেখেন সরকার পতনটাকে আমি যদি বলি, মানুষ রাস্তায় নামছে সর্বসাকুল্যে 4 দিন। আমি যদি 16 তারিখে বলি, 16 তারিখে ছাত্ররা রাস্তায় বিভিন্ন জায়গায় ভার্সিটিতে আন্দোলন হয়েছে, কজ ছাত্রলীগ তাদের 15 তারিখে পিটাইছে। তো 16 তারিখে তারা 16 জুলাইতে তারা ছাত্রলীগরে বের করে দিল হল থেকে। ওই দিন ছাত্ররা রাস্তায় ছিল। 17 তারিখ তো গভর্নমেন্ট হলিডে, ওই দিন কেউই রাস্তায় ছিল না। প্রাইম মিনিস্টার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসলো। আপনার কি মনে হয় না প্রাইম মিনিস্টারের হাতে তখনও সুযোগ ছিল এই আন্দোলন থামায় দেওয়ার? হ্যাঁ, মানে পলিটিক্যালি কিন্তু তার সুযোগটা ছিল, সে সবকিছু বলতো, আমি কালকেই হাইকোর্ট বসাচ্ছি, তোমাদের দাবি দাওয়া মেনে নিচ্ছি, বাস কিছু একটা বললেই দেখা যেত। আর এই শহুরে লিটসেনিয়ার এত ট্রিগার্ড হতো না। 18 তারিখে ব্লান্ডার যা হওয়ার হয়ে গেল, জুলাইয়ের 18 তারিখে প্রচুর লোক মারা গেল। 19 তারিখে তো ওই পুডিন ড্রপরা রাস্তায় নেমে গেল। সবকিছু মিলে একটা মেসাকার অবস্থা। এই যে তার মানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে সরকারের এই পিনাকির এত 10 বছর 12 বছর অনেক ন্যারেটিভ বিল্ড আপ করছে, অনেক কিছু করছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাস্তায় নামাইছে হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রীর বা প্রধানমন্ত্রীর একটা পলিটিক্যাল ভুল স্টেটমেন্ট। মানে পলিটিক্যালি তাকে ভুল করতে হয়েছে। এই ভুলটুকু শুধু যে না করতো তাহলে পিনাকি আগামী আরো 5 বছর 10 বছর ধরে ন্যারেটিভ তৈরি করলো, আমার মনে হয় না এই ঘটনাটা ঘটে যেত। তাহলে আমরা পিনাকি ভট্টাচার্য বা জাহিদুর রহমান তাকে কি আমরা মব মোবালাইজার বলতে পারি না? বা ফাহাম আব্দুল সালাম, বিশেষ করে তার এই যে একটা ডেসপিকেবল মাদারচোদ একটা ডায়লগ যেটা ভাইরাল হচ্ছে, সো তাদেরকে আমরা মব মোবালাইজার বলতে পারি না? না, মব মোবিলাইজার বেসিক্যালি এইভাবে কাজ করে না। এইভাবে ওই ফেসবুক ইউটিউব দিয়ে আপনি ন্যারেটিভ বয়ান তৈরি করতে পারবেন, কিন্তু দিন শেষে আপনাকে মাঠের রাজনীতিতে যারা ইনভলভ তারাই আসলে ফিল্ডে লোক নিয়ে আসতে পারবে। লেখেন না আপনি ফেসবুকে 10 লাখ স্ট্যাটাস দেন, সরকারের কি যায় আসে? পাত্তা দিল না সরকার, কি যায় আসে? 10 লাখ লোক দরকার নাই, 50,000 লোক রাস্তায় নামান, সরকার ভয় পেয়ে যাবে। মানে বিষয়টা এইটা। সো ওরা 10 বছর কেন, আগামী আরো 5 বছর 10 বছর চেষ্টা করলেও আসলে ওইটা হতো না। রাস্তায় নামার পেছনে তাদের কোনো ইনফ্লুয়েন্স নাই? তাদের ইনফ্লুয়েন্স, তাদের মধ্যে এই যে তাদের ইনফ্লুয়েন্স বলতে আমি বলতে চাচ্ছি যে তারা আসলে মানুষের মধ্যে একটা না পাওয়ার বেদনা তৈরি করছে। না পাওয়ার বেদনা, ফর এন এক্সাম্পল, আমার বিদ্যুৎ বিল বেশি। বিদ্যুৎ বিল বেশির কারণ কি? প্রাইভেট সেক্টরের বিদ্যুৎ কেন্দ্রগুলা ওদেরকে টাকা দিয়ে পুষতে হয় এবং ভারত থেকে বেশি দামে বিদ্যুৎ কিনতে হয়, ইত্যাদি ইত্যাদি কিছু ফ্যাক্টর আছে। কিন্তু বিদ্যুৎ বিল বেশি আমার কত টাকা বেশি? আমি আগে বিদ্যুৎ বিল দিতাম হচ্ছে 500 টাকা, সেই বিদ্যুৎ বিল এখন দিই 700 টাকা বা 800 টাকা। গত 4 বছরের ব্যবধানটা আমি বলতেছি, বা 800 টাকার জায়গায় হয়তো 1200 টাকা দিই। আমার বাসার ইলেকট্রিসিটির কনজামশনও বাড়ছে, কিছু ইকুইপমেন্ট নতুন কেনা হয়েছে বা সামথিং। আমি হয়তো এই 400 টাকার সাথে অ্যাডজাস্ট করে নিছি, ফর এন এক্সাম্পল, আমার খুব একটা গায়ে লাগতেছে না। কিন্তু এই 400 টাকা করে যখন 1 কোটি মানুষের কাছ থেকে নিছে তখন কিন্তু 400 কোটি টাকা হয়ে গেছে। এরকম একটা বিষয় আর কি, 400 কোটি এরকম 4000 কোটি টাকা হয়ে গেছে, হোয়াট এভার। এই অঙ্কটা কিন্তু দেশের জন্য অনেক বড় একটা টাকা। এই টাকাটা একটা গ্রুপ অফ পিপল বের করে নিয়ে যাচ্ছে এবং এই নলেজটা আমার কাছে মনে হচ্ছে 400 টাকা বাড়ছে, এটা আমার খুব গায়ে লাগাচ্ছে না। কিন্তু যখন 4000 কোটি টাকার ফিগারটা শুনতেছি আমার কাছে ফিল হচ্ছে 4000 কোটি টাকা আমার টাকা। এবং এটা শোনাচ্ছে হচ্ছে পিনাকি, এটা শোনাচ্ছে জাহিদুর রহমান, এটা শোনাচ্ছে ফাহাম আব্দুল সালাম, যারা পলিটিক্যাল ন্যারেটিভ ক্রিয়েট করতেছে, এরা শোনাচ্ছে। সো ডেফিনেটলি এটা আমার মধ্যে ক্ষোভ তৈরি করতেছে, ক্ষোভ তৈরি হচ্ছে। কিন্তু এই ক্ষোভ আমাকে রাস্তায় নিয়ে নামানোর মতন, ইনসিকিউরিটিতে ফেলার মতন যথেষ্ট না।
আমি রাস্তায় নামবো, কি দরকার রে বাবা আমার এসে পুলিশ ধরে নিয়ে যাবে? এটা তো আর সেই 1920 সাল না যে কাজী নজরুলের মতন জেলে নিয়ে আটকাই রাখছে, কারা রইল হো কপাট লিখে আমি আসি। আমি যদি 15 দিন জেলে থাকি আমার চাকরিটা চলে যাবে। চাকরি চলে যাওয়ার পর আমি একটা চাকরি কিভাবে ম্যানেজ করবো এটা নিয়ে আমার চিন্তা। মানে খুব স্বাভাবিক, মানুষ এভাবেই তো হয়েছে। ইকোনমিটাই তো আসলে পলিটিক্স চেঞ্জ করে দেয়। অর্থনৈতিক যে স্ট্রাকচার, এটার জন্যই তো পলিটিক্যাল স্ট্রাকচারটাও চেঞ্জ হয়। সো আমি যখন চিন্তা করতেছি যে আচ্ছা 400 টাকা দিচ্ছি, বেশি সমস্যা কি, আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি আর কি। এই যে অ্যাডজাস্ট করে নেওয়াটা এইভাবে হয়ে যাচ্ছে আর কি। তো আমার মধ্যে একটা ক্ষোভ তৈরি করতেছে, যেটা নিয়ে আমার না ভাবলেও চলে। কিন্তু তোমার কি মনে হয় না যে রাস্তায় লোকজন যাদেরকে আমরা মব বলতেছি, তার চাইতে হচ্ছে ফেসবুকে যে ভাইরাল হওয়া বা কমেন্ট সেকশনের যে লোকজন, এরাই আসলে এখনকার পরিস্থিতিতে মব, আসলে এই সোশ্যাল মব যেটা, এটাই আসলে প্রকৃত মব? এটার পেছনে সোশ্যাল মিডিয়ার পুডিং ড্রপ আছে। না মানে আমি বলতেছি যে মবের কি একটা শিফটিং হয়েছে, তা হয়েছে, সেটা হয়েছে। আপনার সাথে আমি সারাদিন অফিস করব, আপনার সাথে আমি কোনো কিছু নিয়ে কোনো কথাবার্তা বলবো না, রাতে সুন্দর একটা জ্ঞান গর্ভ স্ট্যাটাস দিয়ে দিব। এটা তো খুবই কমন একটা ইনসিডেন্ট এখন। যেমন এই যে বলাটা সেন্সিটিভ এইসব জিনিসপত্র, এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় আছে, তারা যে হোটেল রেড করতেছে, হোটেল থেকে সে একটা ছেলে মেয়ে ধরছে আর কি। এটা যে আপনি কেন এখানে হোটেলে আসছেন, আপনারা কি বিবাহিত? মানে এই কাজগুলো কেন করতেছে? তারা তো পাবলিক প্লেসে মব খুশি হচ্ছে, পাবলিক প্লেসে কাউকে বিরক্ত করতেছে না, টাকা পয়সা খরচ করে হোটেলে গেছে। আচ্ছা, এখন কেউ একজন হয়তো মানে এরকম আর কি, মানে এই জিনিসগুলা এটা করাতে যেটা হইতেছে, মানে দেখবেন ওইসব নিউজের নিচে কমেন্টে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ দেশপ্রেমিকগণ, ইত্যাদি 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 বিশাল কমেন্টে ভরে যাচ্ছে। এই কমেন্টের মধ্যেও আমার কাছে আমি মানে মোটামুটি শিওর ম্যাক্সিমাম প্রোফাইল দেখবেন লকড প্রোফাইল, মানে ফেক আইডি, মানে বট অ্যাকাউন্ট থেকে প্রথমে 100 বা 150 কমেন্ট দিয়ে দেয়। এরপর আমার মধ্যেও একটা আলহামদুলিল্লাহ বলার প্রবণতা তৈরি হয়, আমিও একটা আলহামদুলিল্লাহ লিখে একটা কমেন্ট দেই। এই যে মানুষের মধ্যে তৈরি হচ্ছে, আমি যখন দেই স্বাভাবিকভাবে আমার হয়তো 5000 ফলোয়ার নাই, কিন্তু আমার 50 জন ফলোয়ার আছে, 50 জনও ড্রাইভ হয়। আচ্ছা, ও আলহামদুলিল্লাহ লিখছে, তাহলে আমিও 50 জন থেকে 5 জন হয়তো আলহামদুলিল্লাহ লিখলো। এই যে একটা তৈরি হয়ে গেল আর কি, এটা হচ্ছে আর কি। মানে যেটা হচ্ছে জনতুষ্টির কাজগুলা করতেছে, করে একটু গ্রহণযোগ্যতা তৈরির চেষ্টা করতেছে গ্রুপ অফ পিপল, এই আর কি। ওকে, তাহলে যদি আমরা ব্রাত্য রাইসুরকে ধরি, ব্রাত্য রাইসুর যারা সাবস্ক্রাইবার, ব্রাত্য রাইসু তো অপিনিয়ন তৈরি করে, সো ব্রাত্য রাইসু কি মব নিয়ে ডিল করে, নাকি ব্রাত্য রাইসুর যারা সাবস্ক্রাইবার তাদেরকে আমরা মবে ধরবো না? আচ্ছা, ব্রাত্য রাইসুকে আপনি কেন চেনেন? ব্রাত্য রাইসুকে আমি চিনি তো সেই সামারেন ব্লগ যুগ থেকেই চিনি, বাট তুমি যে কনটেক্সট থেকে প্রশ্ন করছো সেটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াতে তার বিভিন্ন লেখা লোকজন শেয়ার করে, সেই হিসেবে দেখছি। ব্রাত্য রাইসুর সাথে হিরো আলমের পার্থক্য কোথায়? হিরো আলম হচ্ছে খুব আনকালচার ধরনের কথাবার্তা বলে এবং কোনো কিছুই পারে না, কিন্তু ব্রাত্য রাইসুর কি বলে ভাষাভঙ্গি সুন্দর, সে বিভিন্ন পপুলার জিনিসকে প্রশ্ন করতে পারে এবং যে কোনো কিছুকে সে বিরোধিতা করার একটা ট্রেন্ড আছে তার মধ্যে। ফলে হিরো আলম হচ্ছে কোনো রকম কোনো চর্চা নাই, অনুশীলন নাই, কোনো কিছু ছাড়াই সে হচ্ছে সেই জিনিস চেষ্টা করে, কিন্তু ব্রাত্য রাইসু তার ওই ফিল্ডে দীর্ঘদিন এক্সপার্টাইজ আছে, সেখান থেকে সব জিনিস। ব্রাত্য রাইসু কবি, ব্রাত্য রাইসু ভালো লেখে, বা ব্রাত্য রাইসু যা লেখে সেটাকে সে লজিক্যালি ডিফাইন করতে পারে, বাট সেটা পপুলার অপিনিয়নের বাইরে। কিন্তু যখন ব্রাত্য রাইসু সে একদিন প্রশ্ন করে বসলো রবি ঠাকুরকে, তারা তো চিনি না, এরকম কিছু একটা বললো, এটা আমার কাছে তার পপুলারিটি স্টান্টবাজি মনে হয় ইন এ সেন্স। কারণ অথবা ওই আইস ব্রেকার টাইপের কিছু মনে হয়। আইস ব্রেকার মিনস হচ্ছে যে এই টপিকটাতে সে একটা ধাক্কা দিল পপুলিস্ট অপিনিয়নকে, এরপর মানুষ আলোচনা সমালোচনা শুরু করবে, আলোচনা সমালোচনা শুরু করলেই আনপপুলার কিছু কথাবার্তা সামনে চলে আসবে। রবি ঠাকুর একজন গড, বাংলা সাহিত্যের গডকে নিয়ে কোনো কোশ্চেন করা যাবে না, গড মানে ইনডেমনিটি। কিন্তু গডরে আমি চিনি না, আমি যখন বলে বসলাম স্বাভাবিকভাবে গডের কিছু নেগেটিভ ব্যাপার সবার সামনে চলে আসবে। এটা হতে পারে তার একটা স্ট্র্যাটেজি, হতে পারে আইস ব্রেকিং স্ট্র্যাটেজি হতে পারে, অথবা একটা নিজেকে ফেমাস করার একটা স্ট্র্যাটেজি হতে পারে, যে কোন একটা ফেমাস জায়গাকে ধাক্কা। মানে ব্রাত্য রাইসু কি করতেছে না করতেছে সেটা গুরুত্বপূর্ণ না,
তারা কি মব? তারা মব হওয়ার মতন সংখ্যায় বড় না। তাদের মধ্যে যারা মানে বিষয়টা দিন শেষে ওই সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘুর খেলা, তো সংখ্যাগরিষ্ঠ না তারা, তারা সংখ্যায় অতি অল্প। তারা হয়তো হ্যাঁ জি হুজুর বলতেছে, কিন্তু তারা এক একজন যে আরেকজন ব্রাত্য রাইসু হবে তা হওয়া সম্ভব না। কারণ ব্রাত্য রাইসুরা যারা আনপপুলার অপিনিয়ন, তারা আসলে কেউ কাউকে ফলো করে না। সে নিজেই ইন্ডিভিজুয়ালিস্টিক। আপনি যদি নিজে কেউ বলেন এরকমই, আপনি কিন্তু আরেকজনকে ফলো করবেন না। আবার আপনার মতো যে আরেকজন আছে সেও আপনারা ফলো করবে না। সো আপনি ইন্ডিভিজুয়াল পারসন। হ্যাঁ, আমি বলি হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্ট কালেকটিভিজম। আচ্ছা, তো এরকম যারা আছে, এরকম মানে তার যে সংখ্যাটা আছে, এই সাবস্ক্রাইবাররা এরা মানে মব হওয়ার মতন যথেষ্ট সংখ্যাগরিষ্ঠ না। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার মাথায় আসছে, সেটা হচ্ছে আমরা সবসময় পরিবর্তন করতাম এবং মনে করতাম যে আমরা ভিকটিম, আমরা সুযোগ পাচ্ছি না, সুযোগের অভাবে আমাদের মেধা বিকশিত হলাম, অবমূল্যায়িত হইলাম। কিন্তু এই পরিবর্তনের ফলে লাইক বিসিবিতে আমরা যদি বলতাম যে অমুক সুযোগ পেলে খুব ভালো করতো, কিন্তু দিল না। কিন্তু যাদের নিয়ে আমরা হাহাকার করতাম তাদের অনেকেই এখন বিসিবিতে সুযোগ পাইছে, কিন্তু বিসিবি কিন্তু যা ছিল মোটামুটি সেরকমই আছে। সো আলটিমেটলি এই যে বাংলাদেশে অমুকে সুযোগ পেলে অনেক কিছু করে ফেলতো, সেরকম প্রায় সবাই সুযোগ পেয়ে গেছে, কিন্তু প্রায় কেউই কিছু করতে পারলো না। সো তাহলে কি এটা থেকে আমরা একটা শিক্ষা নিব যে আসলে অবমূল্যায়ন বলতে আসলে কিছু নাই? যারা মানে ক্ষমতা জিনিসটা এরকম যে সে আসলে কোনো সিস্টেমে ঢুকে গেলে তখন সে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তাহলে অবমূল্যায়ন এটাও কি আসলে এক ধরনের মানে পলিটিক্যাল ব্যাপার, পলিটিক্যালি কারেক্ট থাকার একটা জায়গা, মানে পলিটিক্যালি কারেক্ট মানে এই লোকটাকে অবমূল্যায়ন বা সে আন্ডার রেটেড এরকম একটা কথা। বেসিক্যালি মানে কোনো না কোনোভাবে যার যোগ্যতা আছে, যার রেটিং আছে, কোনো না কোনোভাবে আসলে বের হয়ে আসে। আর আমাদের ওভারঅল সিস্টেমটাই তো আমি বললাম, সিস্টেমটাই কখনো দাঁড়াতে পারে নাই অ্যাজ এ হোল, অ্যাজ অ্যান অর্গানাইজেশন। আমরা আসলে দেশ হিসেবেও দাঁড়াতে পারি নাই, কখনোই পারি নাই। 71 থেকে আমি যেখানে 53 বছর ধরি, 53 বছরে অ্যাজ এ কান্ট্রি আমাদের মানে একটা যে সিস্টেম, কোনো একটা অর্গানাইজেশন, না কর্পোরেট না পাবলিক, কোনো অর্গানাইজেশনই অ্যাজ অ্যান অর্গানাইজেশন দাঁড়াতে পারে নাই। এখানে কিছু ব্যক্তি চর্চা চলে, কিছু এরকম চলে আর কি, অল্প কিছুদিন কিছু এই ব্যক্তি এই ডিসিশন দিছে, ওই ব্যক্তি ওই ডিসিশন দিছে, একটা এরকম আর কি। মানে অ্যাজ এ হোল যে একটা সিস্টেম দাঁড়ানো, সেই সিস্টেমটা কোথাও হয় নাই। বিসিবিতেও এরকমই হয়েছে, বা বিসিবি না শুধু, এই ধরেন এই যে রেলওয়ে নিয়ে এত কথাবার্তা, রেলওয়ে নাকি লসে থাকে। এখন তো সরকার পরিবর্তনের কারণে দেশ থেকে দুর্নীতি সব চলে গেছে। সো ভালো ভালো লোকজন রেলওয়েতে গেছে, বা ভালো ভালো লোকজন অমুক জায়গায় যাচ্ছে, এইসব বলা হইতেছে আর কি। তো কই মানে সেবার মান কি উন্নত হয়েছে, বা আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম কি উন্নত হয়েছে, বা কিছু হয়েছে? মানে কোনোটাই আসলে এইভাবে মানে। আর আমাদের জনসংখ্যাটা আসলে এতই বেশি, এই কাজগুলো যদি আমরা 80 সালে চিন্তা করতাম তাইলেও হয়তো কিছুটা পসিবল ছিল, যখন জনসংখ্যা ছিল 10 কোটি। কিন্তু এই এখন 20 কোটি মানুষের দেশে আসলে কত দূর কি হতে পারে, এটা আসলেই খুব মানে একটা হাইপোথেটিক্যাল কথাবার্তা হয়ে যাবে আসলে। এই আচ্ছা, কিছুদিন আগে একটা বন্যা গেল এবং বন্যাতে লোকজন যেভাবে এফোর্ট দিয়ে টাকা পয়সা দিয়ে জিনিসটা করলো। সো তোমার কাছে কি মনে হয় যে বাংলাদেশের কি আসলে সবসময় একটা মানে ক্রাইসিস লাগে বা একটা দুর্যোগ লাগে যেখানে আসলে আমাদের মব পারফর্ম করে? মানে আমরা কি দুর্যোগ ছাড়া মবকে ট্রিগার করাতে হয়? মানে আমরা কি দুর্যোগ ছাড়া কখনো ভালো থাকতে পারি না? আপনি যেটা কোশ্চেন করলেন, কোশ্চেনে বললেন একটা বন্যা গেল, কিন্তু বেসিক্যালি বন্যা কিন্তু একটা যায় নাই, বন্যা দুইটা গেছে। হ্যাঁ, পরের বন্যাটার খবর অবশ্য আমি পাই নাই। এরকম কেন পান নাই? সেটাই তো কোশ্চেন। নোয়াখালী ফেনীতে বন্যা হলো, মানুষের আবেগ উতলায় উঠলো একদম। নোয়াখালী, সরি টু সে, আমি মানে জিনিসগুলো হয়তো ওয়ার্ড চয়েসের সমস্যা হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে নোয়াখালী ফেনী মানুষ কষ্ট পাইছে। কুমিল্লা তারা কোনোদিন বন্যা দেখে নাই, ওই অঞ্চলের লোক আসলেই কখনো বন্যা দেখে নাই। গত 30-40 বছরে কখনো বন্যা হয়নি, হঠাৎ করে পাহাড়ি ঢল নামছে। সেটা কতটুকু ভারতের দায়, কতটুকু বাংলাদেশের দায়, কতটুকু বৃষ্টির দায়, এগুলো প্রশ্নে যাব না। প্রচুর পানি হঠাৎ করে ঢুকে গেছে এবং মাঝরাতে ঢুকছে, রাত 1টা-2টার সময়, যখন মানুষ ফুল ঘুমে। ওই সময় আসলে এরকম আপনার বাড়ি ডুবে যাবে, এটা ভালো কোনো সিনারিও না, সব কিছুই মেনে নিলাম। কিন্তু কুড়িগ্রামের বন্যায় কি মানুষ কম কষ্ট পাইছে? কুড়িগ্রামের মানুষের কি জীবনের দাম কম? বিষয়টা কি এরকম? কিন্তু আমার কাছে মনে হয়েছে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা এই জোনের মানুষ বাংলাদেশে অনেক বেশি ভোকাল, তাদের পিআর ক্যাপাসিটি বেশি, পাবলিক মানে যে ইয়েটা
এই পাওয়ারটা বেশি, তারা ন্যারেটিভ তৈরি করতে পারে, এদের হাতে পয়সাও আছে। পূর্বাঞ্চলের মানুষ, আমি যদি বলি সিলেট থেকে শুরু করে সিলেট, লক্ষ্মীপুর, নোয়াখালী, এই কুমিল্লা, এই জোনটা যদি আমি দাগটা নিই, এই লোকগুলোর হাতে পয়সাও আছে। কুড়িগ্রাম সেখানে নিতান্তই দেশের সবচেয়ে গরিব জেলাগুলোর মধ্যে একটা, বা হয়তো সবচেয়ে গরিব জেলা। লোকগুলা কৃষিকাজ ছাড়া কিছু পারেও না, তারা কিছু আছে ঢাকা শহরে রিক্সা চালায়, কাজের কাজ করে, এই তাদের হয়ে ন্যারেটিভটা তৈরি করবে কে? সো আপনি যদি বলেন যে বিপদ আসলে সবাই ঝাঁপায় পড়ে, বিপদের মধ্যেও তাহলে ক্লাসিফিকেশন কেন করলেন? কেন নোয়াখালী লক্ষ্মীপুর নিয়ে এত ইমোশন? আপনি হয়তো দ্বিতীয় বন্যাটার কথা শুনলেনই না, লোকগুলা কি কম কষ্ট পাইছে? ওই যে এটার কি কারণ হইতে পারে যে ওই বন্যাতে যে ত্রাণ বিতরণ নিয়ে যে কর্মকাণ্ডগুলো হয়েছে, সেটা নিয়ে যে নিন্দা হয়েছে, যে কারণে ওই পরেরটা ওইভাবে আলোচনা আসেনি, এটা হওয়ার কোনো চান্স আছে কিনা? নাকি তুমি যেটা বললা যে মানে জেলা ভিত্তিক যে ডমিনেন্স, সেই ডমিনেন্স আমি শিওর না, মানে তোমার কি মনে হয়? কারণ ওইটার ত্রাণ নিয়ে কিন্তু আসলে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, কিন্তু হ্যাঁ মানুষ, এটাও ঠিক, ওই বাঘ আসছে যে গল্পটা, প্রথম দিন মানুষ লাঠি ছুটানো ছুটে গেছে, দ্বিতীয় দিন ছুটে গেছে, তৃতীয় দিন কিন্তু মানুষ আর যায় নাই। বন্যা নিয়ে ইমোশনটা মানুষের খুব বেশি দিন লাস্টিং করে নাই। এক বন্যায় তো টাকা দিছি, আমি 2000 টাকা দিছি, সাপোজ এই বন্যা বাবদ 2000 টাকা দিছি, মধ্যবিত্ত আবার পরের বন্যার জন্য আবার 2000 টাকা দিতে গেলে তো সমস্যা। এক বন্যায় তো আমি যা, মানে আমার মনের মধ্যে সেন্স হচ্ছে আমি তো দান করছি, দান মানে হচ্ছে আমি গরিব, মানে মানুষের উপকারে লাগবে, আল্লাহ পাক আমার পুরস্কার দিবে, আমি জান্নাতে যাব, দান খয়রাত করছি। এখন দান খয়রাত আসলে লিমিট কতটুকু? আমি এর চেয়ে বেশি দানও করতে পারবো না। সো মার্কেটিংয়েও খুব একটা পাত্তা পায় নাই, শেরপুরের বন্যাটা মার্কেটিংয়েও খুব একটা পাত্তা পায় না। এটা একটা রিজন আছে যে ঘটনার পুনরাবৃত্তি, মানুষ পুনরাবৃত্তি খুব একটা পছন্দ করে না। কিন্তু আমার কাছে মেজর মনে হয়, যেমন সিলেটে একবার একটা বন্যা হলো 2 বছর আগে বোধ হয়, সিলেটের যে হাওর অঞ্চলে খুব ফ্লাডেড হয়ে গেল, সিলেট জেলাতেও পানি উঠছিল, সিলেট নিয়েও খুব হাইপ উঠছিল, কারণ সিলেটের মিডিয়া কন্ট্রোল হচ্ছে সেই লন্ডন থেকে। লন্ডনের লোকজন স্ট্যাটাস দিচ্ছে আমার বাড়ি ভেসে গেছে, আমার এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। স্বাভাবিকভাবেই মানুষ একটু টাকাওয়ালা বা সমাজের উচ্চ স্তরের মানুষ কষ্ট পাইলে বেশি কষ্ট পায়, গরিব মানুষ তো কষ্টেই থাকে, ওরে নিয়ে আমার কষ্ট পাওয়ার দরকার আছে না, কষ্ট পাই আমি নিজের ইমোশন অপব্যয় করবো কেন? এই আর কি, বিষয়টা এরকম। তো আমার কাছে এই যে বন্যার ইস্যুটাতেও এরকম মনে হয়েছে আর কি, যে শুধু যে ক্রাইসিস মোমেন্টেই দেশের মানুষ জেগে ওঠে তা না, ক্রাইসিসটাকে ক্রাইসিস হিসেবে মার্কেটিং করার প্রয়োজন আছে, এটা হচ্ছে কথা। আমাদের এই সোশ্যাল মিডিয়াতে যে সংগঠনগুলো, বিশেষ করে ভলান্টিয়ার সংগঠনগুলো, এই সংগঠনগুলো দেখা যাচ্ছে চলতেছে হঠাৎ করে কোনো একটা তার একটা স্ক্যান্ডাল বের হয়ে যায়, এরপরে হচ্ছে পুরো ধসে যায়। সো তাইলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোও কি আসলে পুরোপুরি মবক্রেসির উপরে নির্ভরশীল? মানে এগুলোর কি আসলে নৈতিক ভিত্তি বা স্টেবিলিটির জায়গাটা আসলে এতটাই ভঙ্গুর যে জাস্ট একটা ইস্যু হইলে এটা পুরোপুরি নাই হয়ে যায়? তুমি রিসেন্টলি বাংলাদেশে এরকম বেশ কিছু অর্গানাইজেশন দেখবা যারা অনেক নাম করছিল, এখন শুধু অর্গানাইজেশন না, ব্যক্তিকেও তো, ব্যক্তিদের ব্যাপারেও তো বিষয়। এক হুজুর মাঝখানে খুব নাম করছিল, আওয়ামী লীগ সরকার তারা নিয়ে একটা স্ক্যান্ডাল বানাই দিল না, হোটেল থেকে মেয়ে সহ ধরা পড়াই দিল না। হ্যাঁ হ্যাঁ, এরকম মানে একই তো, মানে প্যাটার্নটা কিন্তু সেম। আপনি অর্গানাইজেশনের কথাই বলেন আর ব্যক্তির কথাই বলেন, মানে বিষয়টা হচ্ছে কেউ তার যে রেপুটেশনটা ধরে রাখতে পারতেছে না। কেন পারতেছে না? ফর অ্যান এক্সাম্পল, এখন হয়তো অনেক নেতা এই টাইপের কথাবার্তা বলতেছে যে আমাদের ইসলামিস্টদের খুব দমায় রাখা হয়েছে, এই ইসলামিস্টদের খুব কষ্ট দেওয়া হয়েছে গত 16 বছর, এই হয়েছে। আমি মোটামুটি শিওর দাড়ি টুপি ছাড়া কিছু নেতা আছে, ইভেন আপনি যদি নাম বললেন জাহিদুর রহমান, পিনাকি ভট্টাচার্য, তো হঠাৎ করে যদি কোনো একদিন প্রশ্ন করা হয়, বা ডক্টর সলিমুল্লাহ, যারা অ্যান্টি আওয়ামী বয়ান তৈরি করছে, যারা যদি আমি একদিন প্রশ্ন করি যে আপনি কি নামাজ পড়ছেন বা নামাজ পড়েন, না আমি নামাজ পড়ি না, জাস্ট ছোট একটা ক্লিপ, 3 সেকেন্ড বা 4 সেকেন্ড একটা ক্লিপ যদি আমি তার মুখ থেকে বের করতে পারি, মোটামুটি আমি তার জনপ্রিয়তা ধসাই দিতে পারবো। আমি তো নামাজ পড়ি না, এটা যদি সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটু বলে বসে যে আমি নামাজ পড়ি না, বলতে হবে পড়ি নাই বা কিছু একটা বলতে পারে, ওকে আজকে পড়ি নাই, ওকে ক্ষমাযোগ্য, বাট আমি নামাজ পড়ি না, এই স্টেটমেন্টটা যদি আমি তার মুখ থেকে বের করতে পারি, তার জনপ্রিয়তায় ধস নামাই দিতে পারবো। কিন্তু সে কিন্তু ইসলামিস্টদের পক্ষে বলতেছে আমি এখন তাকে খুব বাহবা দিচ্ছি, কিন্তু তার নামাজ না পড়াটাকে কি আমার জনগণ মেনে নিচ্ছে? বা সে যে নামাজ পড়ে না, এটা যে আবার সে গর্বভরে বলতেছে, এটাকে কি জনগণ মেনে নিবে না? এটা নিয়েও কিন্তু পলিটিক্স করা যায়। সো আসলে আমাদের মানে কোনো রেপুটেশনেরই আসলে কোনো রেশনাল ভিত্তি নাই, আসলে স্ট্রং কোনো ভিত্তি নাই।
মানে হ্যাঁ, যেটার কিন্তু উপর আসলে এই যে যারা মেনে নিচ্ছে না এই লোকগুলো আসলে কারা, মানে এটাও কি ওই বট দিয়ে তৈরি করা লোক নাকি আসলেই তারা বাস্তবে এক্সিস্ট করে? কারণ হচ্ছে যে বট দিয়ে ন্যারেটিভ তৈরি করা কারণ যায়। হচ্ছে তুমি বাস্তব জীবনে যদি ই করো, মানে আমাকে তো বহু মানুষ যখন নামাজ পড়ার দাওয়াত দেয়, আমি বলি যে আসলে আমি অর্গানাইজ ধর্ম পালন করি না, আমি পড়ি না, এটা নিয়ে তো আমার সাথে কারো সেরকম কোনো সমস্যা হয় না। কারণ আপনি কারো পলিটিক্যাল জায়গা দখল করতে যান নাই, যতক্ষণ পর্যন্ত আপনি নিরামিষ আছেন সমস্যা নেই। আপনি আমার চেয়ার দখল করতে আসলে আমি আপনার খাই দিব, এটা হচ্ছে বড় কথা। তো সেটাই তো বলতেছি, তাহলে ওই মবগুলা কি আসলে রিয়েলিটিতে এক্সিস্ট করেন নাকি এই মবটাও আসলে একটা কাল্পনিক ধারণা? এটা মানে সোশ্যাল মিডিয়া স্ফেয়ারে যদি আপনি বলেন, এটা ন্যারেটিভ তৈরি করা হয়। ন্যারেটিভ তৈরি করার পরে মানুষের চিন্তার অলসতাই বলেন অথবা যেটাই বলেন, মানুষ আসলে মানে ফলো করার প্রবণতা আছে মানুষের মধ্যে। যেটা আমি চিন্তা করতে পারি না সেটা হিমালয় হয়তো লিখছে, আচ্ছা তাইলে এইটাই জিনিসটা। আমার চিন্তার অলসতা, আমি নিজে থেকে কিছু চিন্তা করবো না বা বিপরীত কোনো চিন্তা বেরই করবো না। আপনি যেহেতু লিখে দিচ্ছেন, আমি আপনার চিন্তাকে ফলো করব। সো একটা ন্যারেটিভ যদি তৈরি করে দেওয়া যায়, সেই ন্যারেটিভের পেছনে কিছু লোক জড়ো হয়ে যাবেই, অটোমেটিকে জড়ো হয়ে যাবে। হোক আপনি একটা ধর্মপ্রচার শুরু করেন কালকে থেকে, মোটামুটি শিওর আপনি 200-250 তো সমর্থক তো পাবেনই। 200-250 তো সংখ্যাটা কম না, 2-4 লাখ হয়তো পাবেন না, কিন্তু 200-250 লোক পেয়ে যাবেন বা কিছু এরকম আর কি। তারপরে যে কেউ যে কোনো কিছু শুরু করলে কিছু মানুষ অনুসারী হওয়ার জন্য রেডি হয়ে অনুসারী হওয়ার, আমি ওয়ার্ডটা মিস করতেছিলাম, অনুসারী। তো মানুষের চিন্তার অলসতার জন্য হোক আর যেটাই হোক, এটা একটা টেন্ডেন্সি আছে মানুষের, অনুসারী হওয়ার যে টেন্ডেন্সিটা, এটা মানুষ হবে, এটা মানুষ হয়। কিন্তু এই লোকদেরকে কি মব বলা যায়? মানে যারা আসলে অনুসারী তারা তো বেসিক্যালি ভক্ত। সো ভক্ত আর মব কি এক? ভক্ত আর মব এক বলতে আপনি আসলে মানে মব বলতে কি শুধু আপনি কি নেগেটিভিটিটার বিষয়টাই বলতেছেন? না, আমি মব বলতে হচ্ছে একটা সংঘবদ্ধ গ্রুপ বোঝাচ্ছি। তারা সেই মব কোনো পজিটিভ কাজও করতে পারে, ক্রাইমও করতে পারে, মানে যেখানে হচ্ছে একটা কালেকটিভ এফোর্ট থাকে। সেক্ষেত্রে আপনি সারা বিশ্বে 200 কোটি ক্রিশ্চিয়ান আছে ফর এন এক্সাম্পল, তাহলে 200 কোটি ক্রিশ্চিয়ানকে একটা কমন বডি হিসেবে চিন্তা করতেছেন না কেন? তারা তো এট এ টাইম এক জায়গায় বিচরণ করতেছে। আচ্ছা, মানে 200 কোটি সংখ্যাটা কিন্তু ছোট না। 200 কোটি যখন হবে তখন তো পৃথিবীটাই ছোট জায়গা, পৃথিবীতে পুরো পৃথিবী জুড়ে তার অবস্থান করতেছে। তাইলে এটাকে আপনি একটা অ্যাজ এ হোল চিন্তা করতেছেন না কেন? অ্যাজ এ হোল মানে হোল একটা এন্টিটি হিসেবে ভাবতেছেন না কেন? এটা হচ্ছে কোশ্চেন। বা 180 কোটি মুসলমান আছে বা ধরেন 120 কোটি হিন্দু আছে, মানে এদেরকে একটা অ্যাজ এ হোল একটা এন্টিটি কেন ভাবতেছেন না? কারণ হচ্ছে ওই যে তাদের তো ক্লাস্টার আলাদা, মানে ধরো তারা কোনো রিলিজিয়নের একটা কমন বিলিফের ভিত্তিতে হয়তো তারা এক জায়গায় আছে, কিন্তু সেটার আন্ডারে তো আবার এত বেশি সাবসেট, সেই সাবসেট দিয়ে তারা আলাদা হয়ে গেছে। তাহলে আমরা একটু আলোচনা এইভাবে নিতে পারি যে তাইলে নিশ্চয়ই একটা অপটিমাইজড একটা নাম্বার আছে, যেই নাম্বার ক্রস করলে সেটাকে আর মব বলা যায় না, সেটাকে আসলে অন্য কিছু দিয়ে না, অন্য কোনো ওয়ার্ড বলতে হবে। হতে পারে সংখ্যাটা 200, হতে পারে 400, হতে পারে 500, একটা সংখ্যা। এই সংখ্যাটা যখন ক্রস করে যায় তখন তার একটা গ্রুপ অফ পিপল হয়ে যায়, মানে এর বেশি আসলে মব ফরমেশন সম্ভব না। এর বেশি হলে তখন সেটা আবার অন্য একটা বড় এজেন্ডা চলে আসে। মবের এজেন্ডা থাকতে হবে ছোট, মবের এজেন্ডা বড় হওয়া যাবে না, আমরা এইদিকে যেতে পারি আর কি। মব একটা ছোট দাবি নিয়ে কিছু লোক একত্রিত হবে, সেটা কিছু একটা করবে। তারা হতে পারে কিছু লোক মিলে একটা লোকরে হাসপাতালে নিয়ে গেল, অসুস্থ একটা লোক, কিছু লোক জড়ো হয়ে গেছে, তারা নিয়ে হাসপাতালে গেল, এটাও হতে পারে। আবার একটা লোকরে পিটাই মেরে ফেললো, এটাও হতে পারে। মব তার মানে এখন সংখ্যাটা তো আপনি এটা আমি ডিফাইন করার কোনো স্কেল জানি না, কতজন হলে এটা মব হবে আর কতজন হলে সেটা মবকে ক্রস করে যাবে। আচ্ছা, 2020-এ যখন করোনা ভাইরাস আসলো বাংলাদেশ সারা পৃথিবীতে, তখন মনে করো যে এই 4 বছর পরে এখন যখন করোনা ভাইরাস নিয়ে আমি চিন্তা করি, আমি খুঁজে পাই হচ্ছে লকডাউন, ভ্যাকসিন, এই তো, আর হচ্ছে প্রতিদিন কতজন শনাক্ত হলো, এইটা। সো এই যে 2024-এর 5ই আগস্টের পরে বাংলাদেশের যে পটভূমি, আমি নিশ্চিত 2027 বা 2028-এ বাংলাদেশে তো অন্যরকম হবে। এখনকার সেটা ভালোও হইতে পারে, এখনকার সেটা খারাপও হবে, কিন্তু এখনকার মতো থাকবে না। তো তোমার কি মনে হয় যে তখনকার সময় আমরা করোনার যেরকম স্পেসিফিক কিছু জিনিসই করি, তো তখন আসলে মবক্রেসি নিয়ে চিন্তা করলে মানুষ কি জিনিসগুলো নেবে এখান থেকে? আচ্ছা, এখন সেটাও ঠিক, মাৎসন্যায় যেটা বললেন সেটা আসলে বছরের পর বছর ধরে চলতে পারবে না। কিছু লোক ডেফিনেটলি খুঁটি গেড়ে ফেলতে পারবে, এলাকায় খুঁটি গেড়ে ফেলবে এবং সে দাঁড়ায় যাবে। তখন আর ওই মাৎসন্যায়টা থাকবে না যে ও ওরে ডাউন করতেছে, ও তারা ডাউন করতেছে, এটা না। কেউ একজন আলটিমেট ডাউন করবে, সেই বসে যাবে আর কি, এরকম। তো এটা যে হবে, এটা তখন জিনিসটা এরকম হতেও পারে। তবে আপনার একটা
পোস্ট আপনি দিছিলেন যে এই যে সমন্বয়ক হাসনাত সার্জিস বা এই টাইপের এদের পেছনে এরা আসলে হচ্ছে না কেন, মানে এরা কি আসলে পাবলিকের কাছে সেই গ্রহণযোগ্যতাটা পাচ্ছে বা এরকম একটা জিনিস জিজ্ঞেস করছিলেন। সেখানে আমি আপনাকে একটা কমেন্ট করছিলাম এরকম যে সোশ্যাল মিডিয়ার যুগে এটা মানুষের ব্যাপারটা হয়ে গেছে একটা ট্রেন জার্নির মতন। 5 ঘন্টার ট্রেন জার্নি, আপনি ঢাকা সিলেট ট্রেন জার্নি করতেছেন, জানলাতে বাইরে তাকায় আছেন, প্রচুর দৃশ্য দেখলেন, প্রচুর কোনোদিন একটা ধান ক্ষেত দেখলেন, একটা গাছ দেখলেন, একটা পাখি দেখলেন, একটা বাচ্চা লাফ দিয়ে পুকুরে পড়ে গোসল দেখলেন 5 ঘন্টা। সিম্পলি আপনাকে যদি 2 দিন পরে জিজ্ঞেস করা হয় ওই জার্নি কথা তুমি কি কি দেখছো, আপনি স্পেসিফিক করে কোনো দৃশ্যই মনে করতে পারবেন না। সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের বিষয়টা হয়ে গেছে এরকম, স্ক্রল করতেছি, কোটি কোটি ইনফরমেশন, বিলিয়ন ইনফরমেশন আমার ব্রেনে ঢুকতেছে, কোনটা রাখবো, কেন রাখবো, কি রাখবো না, কিচ্ছু দরকার নেই। সো স্থায়ী স্মৃতিশক্তি বা স্থায়ী ছাপ তৈরির ব্যাপারটা একদম শেষ হয়ে গেছে। ধরেন ওই যে গ্রামে এক সময় নাকি কলেরায় পুরো গ্রাম শেষ হয়ে যেত, ওলা বিবি, বসন্ত বিবি, এগুলাতে শেষ হয়ে যেত। কোভিড কি আসলে ওই লেভেলের ম্যাসাকার ছিল? আমি তো প্রথম থেকে ছিলাম, তুমি তো আমার ফেসবুক স্ট্যাটাস দেখছো যে আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা যেভাবে চলতেছে এটা চলা ঠিক না, এটা ভুয়া, এটা না। ওই সময় তো আমি অনেক নিন্দিত হয়েছি, তোমার নিশ্চয় মনে আছে? হ্যাঁ, মনে আছে। তো ওই সময় তো আসলে মানে পুরো মানুষের মধ্যে একটা আতঙ্ক, কি বলে এই লোক কি পাগল নাকি, তখন এটা এরকম সেন্স তৈরি হয়ে গেছিল মানুষের মধ্যে। এখন আমাকে অবৈজ্ঞানিক হাবিজাবি অনেক কিছু বলছে, গায়ের জোরে কথা বলতেছেন বা ইত্যাদি ইত্যাদি এরকম। কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলেই যদি এটা বিশ্বের জন্য এত শোকাবহ একটা ঘটনা থাকে, একটা শোক ভুলে যাওয়া কি এত সহজ? 20 সাল তো এই তো সেই দিন, একটা ট্র্যাজেডি, মানে পুরো ওয়ার্ল্ড ব্যাপী এট এ টাইম লকডাউন হয়ে গেছে। এর চেয়ে বড় ঘটনা মানব ইতিহাসে কখনো ঘটে না। আমি ওই সময় বলছিলাম যে মানুষ মরার 1 লক্ষ কারণ আছে, করোনা তার একটা মাত্র। হ্যাঁ, করোনা এরকম একটা কথা বলছিলেন। হ্যাঁ, মানুষ বিভিন্নভাবে মরতে পারে, করোনা তার একটা মাত্র। সো করোনার মৃত্যুটা কি আসলে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ছিল কিনা, এটা নিয়ে কোনো রিসার্চ এখন পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না, যে মৃত্যু হারে কোনো জাম্পিং হয়েছিল। করোনার সেই ভ্যাকসিনগুলো কোথায় গেল? মানে তার মানে করোনা কোনোদিন ফেরত আসবে না। মানে এই যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে একটা ক্রিয়েট করা, মানে আতঙ্ক তৈরি করা, সেই আতঙ্কটা নিয়ে মানুষের মধ্যে, মানে আমি বলতে চাই শোকের ব্যাপারটা, একটা শোক আপনি পাইছেন যে এই যে শেখ হাসিনা যে তার সব ভাষণে বলে স্বজন হারানোর বেদনা আমি জানি। 15ই আগস্ট মানে তার জন্য ডেফিনেটলি অনেক বড় একটা ধাক্কা। একটা মানুষ হঠাৎ করে বিদেশে থাকা অবস্থায় ফোনে খবর পেলো যাতে ফ্যামিলি সবাই গুলি করে মেরে ফেলাইছে। ডেফিনেটলি এটা অ্যাজ এ পার্সন শেখ হাসিনার জন্য অনেক বড় একটা শোকের বিষয়, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা অনেক শোকের বিষয়। এখন সেই শোকের কথা সে কিন্তু বহু বছর, সে মৃত্যু পর্যন্ত এই শোক কখনো তার মধ্যে থেকে যাবে না, মানে শোকের একটা আবহ মানুষ ক্যারি করে। এখন ধরেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলি, প্রচুর পরিবারের প্রচুর লোক মারা গেছে, এই শোকটা অনেক মানুষ ক্যারি করছে, এই শোক ক্যারি করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক লোক মারা গেছে, জার্মানিতে, ইউরোপে অনেক লোক মারা গেছে, শোকটা ক্যারি করছে। যখন ব্যক্তি পর্যায়ে শোকগুলা ক্যারি করতে থাকে, এক পর্যায়ে সেটা একটা সামষ্টিক ন্যারেটিভ তৈরি হয়, শোকের ন্যারেটিভ তৈরি হয়, সেই শোক নিয়ে মুভি হয়, গল্প হয়, গান হয়। কিন্তু কোভিডের শোকটা আসলে ঠিক আপনি কোথায় দেখেন? কোন শোক আছে? আমি বুঝলাম না, করোনা ভাইরাসটা আসছিল হঠাৎ করে চলেও গেল হঠাৎ করে, মানে এটার কোনো চিহ্ন নাই কোথাও। এটাই কথা যে আমার কোনো ফিল্ম নাই, কোনো সাহিত্য নাই, কিছু নাই। আপনি একটা বই লিখছিলেন মনে হয় কোভিডের সময়, বই লিখে নাই, মানে ওই সময় প্রতিদিন ডায়েরি লিখতাম, ডায়েরি লিখতে এখন প্রায় 80,000 শব্দ হয়ে গেছে। ডায়েরিটার কোভিডের মার্কেট ভ্যালু নাই। আপনার বইটা আসলে ঠিক কি পরিমাণ যাবে জানি না। কোভিডের যদি কিছু মার্কেট ভ্যালু থাকতো, কিছু নাটক, গল্প, গান তৈরি হতো, মানুষের মধ্যে কিউরিসিটি তৈরি হতো, আচ্ছা কোভিড নিয়ে কিছু একটা হয়েছে, দেন হয়তো আপনার বইটা কিছু কাটতো আর কি বাজারে। তো এখন যে বিষয়টা, যে এই ন্যারেটিভটা, মানে শোকের ন্যারেটিভটাই তৈরি হয় নাই। মানে তার মানে কি, আপনার কোনো শোক নাই, আমার কোনো শোক নাই, পুরো ওয়ার্ল্ডে যদি এত বড় একটা শোকাবহ ঘটনা ঘটে থাকে, তাহলে তো সব ফ্যামিলি হোক, প্রতি 100 ফ্যামিলিতে একজনের একটা করে শোক থাকার কথা। সেই শোকাবহ এটা কই, ভাইবটা কই, মানে শোকটা কোথায় আসলে? তার মানে কোভিডের যে বিষয়টা বললেন, এটা নিয়ে কোনো শোক নাই। তো এই যে ঢাকা শহরে অনেক মানুষ মারা গেছে এই জুলাই আগস্ট মাসের ইনসিডেন্টে, 1,500 সংখ্যাটা 1,500 বা 2,000, হ্যাঁ লিস্টেড, এর বাইরেও মারা যেতে পারে। হ্যাঁ, ইনজুরটা আরো অনেক বেশি, প্রচুর। ধরলাম হাসিনার লোক, আওয়ামী লীগের লোকও তো মারা গেছে। হ্যাঁ, 25-30 বছরের একটা ছেলে মারা গেছে। মানে যুদ্ধে তো আসলে দুই পক্ষের লোকই মারা যায়, কলিঙ্গ যুদ্ধে
তো দুই পক্ষ হাসিনা হয়তো সেফ আছে, ভারতে গিয়ে বসে আছে, তার লোকগুলো মারা গেছে না, সেই ছেলেটা কি আসলে মৃত্যু ডিজার্ভ করে? 30 বছর বয়সে একটা ছেলে বা 25 বছর বয়সে 20 বছর বয়সে ছেলে মরে গেছে। বা যে পুলিশগুলা নিরীহ পুলিশের লোক, সব পুলিশই যে খুব ডেঞ্জারাস একেবারে মানে হেডা নিয়ে যে এক বন্দুক দিয়ে গুলি করতে পারে সেরকম না। পুলিশের লোক দেখেন মানে অনেকেই আছে মাজা ভাঙা, মানে এরকম আর কি, মানে খুব নিরীহ লোক, দেখেই আপনার মায়া হবে এরকম টাইপের কিছু লোক আছে। পুলিশের লোক অনেক থানা জ্বালাইতে মেরে ফেলছে না, তো মানে মানুষ মারা গেছে। কিন্তু শোকটাকে আসলে কোথাও দেখতেছেন? মানুষের মধ্যে পলিটিক্যাল ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা, এইটা আছে ওইটা আছে, কিন্তু সত্যিকার অর্থে শোকটাকে আর কোথাও আছে? ওই যে আবু সাঈদের এইভাবে দাঁড়ানো আর মুগ্ধর পানি লাগবে, এই দুইটা ঘটনাই তো দেখি, দুইটা ঘটনা ওই 3-4 দিন ছিল, এখন কি মানে মোমেন্ট, এটা মোমেন্ট হয়ে আছে, এটা ফাইন। কিন্তু শোকের কোনো বিল্ড আপের চেষ্টা দেখছেন কোথাও? যে শোক নিয়ে মানুষের মধ্যে মাতামাতি, যে এতগুলো লোক মারা গেল, শোকাবহ একটা ব্যাপার, এটা নিয়ে কোথাও কোনো কিছু নাই। মানে বিষয়টা বলতে আছে, আপনি যেটা বললেন যে 2 বছর বা 3 বছর পরে মানুষ 8-10টা ইনসিডেন্টের মতোই এটাকে নিতে পারে। এর একটা রিজন হতে পারে যে আসলে জিনিসটা ঘরে ঘরে পৌঁছায় নাই, মানে ঘরে ঘরে পৌঁছানোটা জরুরি। ঘটনার সময় তো ঘরে ঘরে পৌঁছাইছিল নাকি? তুমি ওইটাও একটা শহরের মানে ঢাকা ক্রেসি, যেটা ঢাকা ক্রেসি আর কিছু জেলা শহর ধরতে পারেন আপনি। ঢাকা সিটি এবং বাকি 64 জেলার সবগুলো জেলা না, কিছু বিশেষ জেলা লেভেলে হয়েছে, এক্সট্রিম কিছু হয়েছে। উপজেলা বা গ্রাম লেভেলেই জিনিসটা আর যায় নাই। এখন বাংলাদেশের মানুষ আমি ধরেও নেই যদি শহর লেভেলে 7-8 কোটি মানুষ থাকে, বাকি 12-14 কোটি মানুষ তো আসলে ওই গ্রাম লেভেলে আছে বা ওই লেভেলে আছে। ওদের আসলে জিনিসটা সর্বোচ্চ দূরে মিডিয়া থেকে পড়া, তখন তো মিডিয়াও ব্লক ছিল, মিডিয়াও ছিল না, ফেসবুকে হয়তো কিছু দেখছে, এবং ফেসবুকেও আসলে ফেসবুকের দৃশ্য তো ওই যে ট্রেনের দৃশ্যের মতন, ওই জিনিস মানুষের মনের ছাপ ফেলে নেই। সো 2 বছর পরে যদি আপনি যে কোভিডের মতো যদি তুলনা করেন, আমার ধারণা এটাই হবে। সো 90-এর গণ অভ্যুত্থানের ঘটনা যেরকম এখনো লোকজন বলে, তাহলে 30 সালে কি 24 সালে এই ঘটনা মানুষ বলবে না? পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করতে হবে, সবকিছুই পলিটিক্যাল ন্যারেটিভ। মুসলিম শাসকদের মধ্যে সম্ভবত একজন উমর ইবনে খাত্তাব, সরি আমি আসলে নামটা সঠিক মনে নাই, ওনার শাসনকাল ছিল কি 2.5 বছর বা 3 বছর, প্রায় 1200-1400 বছর পরে এসেও মানুষজন তার কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসনকাল ছিল 13 বছর, নিয়াজে প্রেসিডেন্ট দেশ চালাইছিলেন 13 বছর ওভারঅল। তো এই 13 বছরের বিষয়টা মুসলিম শাসন ব্যবস্থা অন্য কোনো দেশে এক্স্যাক্টলি ওই শাসন ব্যবস্থাটার কায়েম করা যায় নাই। তো এই 13 বছরের ওইটা ওই যে রিসেন্টলি সমন্বয়ক মাহফুজুল আলম একটা সাক্ষাৎকারেও বলছিল যে মুসলমানদের সামনে একটা প্রোটোটাইপ আছে, 13 বছরের একটা প্রোটোটাইপ আছে, যেই প্রোটোটাইপের স্বপ্নে আসলে মুসলমানরা বিভোর। সো পলিটিক্যাল বয়ান বা ন্যারেটিভ তৈরি করাটা জরুরি। মানে আমি এই জিনিসটা একটু দেখেন যে মহাভারতের যুদ্ধটা কয়দিন হয়েছিল? যুদ্ধটা আসলে আমি যদি ঘটনাটাকে সত্য ঘটনা ধরে নেই, কয়দিন হয়েছিল যুদ্ধ? একটা যুদ্ধ আসলে কয়দিন হয়? 18 দিন বা 20 দিন বোধ হয়, এরকম আর কি। 20 দিনের যুদ্ধ, 20 দিনের যুদ্ধ আপনি 3-4 হাজার বছর পরে এসেও গল্প করতেছেন, তার মানে 4000 বছরে 150টা পিতা পার হয়েছে, 150 জেনারেশন। এক একটা পিতাকে আমি 30 বছরের জেনারেশন যদি ধরে নেই, তাহলে 3-4-45 4500 বছর, 150 পিতা, মানে 150 পিতা ভার্টিক্যালি, 150 পিতা হরিজন্টালি না, ভার্টিক্যালি 150 পিতা তার ছেলেকে এই গল্প বলে বলে আনছে। আপনি যে ব্যাপারটা একটু ভাবেন যে ব্যাপারটা আসলে মানে ন্যারেটিভটা কতটা শক্তিশালী। সো এইটাই তো বেসিক্যালি 7 মার্চের ঘটনা, একটা ভাষণ কয়দিন হয়েছে? একদিনের 18 মিনিটের একটা ভাষণ, বাট সেই ভাষণটা নিয়ে শত শত পেজ লেখা হয়েছে, হাজার হাজার পেজ লেখা হয়েছে, হাজার হাজার ঘটনা লেখা হয়েছে, ন্যারেটিভ দাঁড়ায় গেছে। যদি ওই ভাষণ ওই দিনই শেষ হয়ে যেত, এরকম ভাষণ তো নেতারা প্রতিদিনই দেয়, কত ভাষণ দেয়, একটা 18 মিনিট বা 19 মিনিটের একটা ভাষণ নিয়ে এত ন্যারেটিভ কেন তৈরি করা হয়েছে? এই ন্যারেটিভ, পাল্টা ন্যারেটিভ, মানে বেসিক্যালি আপনার টিকে থাকার জন্য ন্যারেটিভ দরকার। এই ন্যারেটিভ তৈরি করবে আপনার মতন লেখকরা বা যারা ক্রিয়েটর, ডিরেক্টর হতে পারে, মুভি ডিরেক্টর হতে পারে, গান তৈরি করতে পারে, বই লিখতে পারে। কিন্তু একজন লেখক যখন মনে করবে দিস ইজ ইম্পর্টেন্ট, এটাকে ন্যারেটিভ হিসেবে এস্টাবলিশ করতে হবে, তখনই ব্যাপারটা টিকে থাকবে, আদারওয়াইজ টিকবে না, হারাই যাবে। তাহলে মবও কি ওরকম ভাসমান? মানে মবেরও কি তাহলে কোনো ফান্ডামেন্টাল আইডিয়া নাই? মবেরও কি তাহলে না? মব তো একটা হুজুগ, মানে মব জিনিসটাই তো হুজুগ। মানে আমি যদি ধরে নিই, এটা আসলে তারা তো কোনো বৃহত্তর লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে কিছু করতেছে না। তাদের মনে হয়েছে দিস ইজ নট জাস্টিফাইড, সো আমাকে এখন জাস্টিস করতে হবে, আমি জাস্টিস করার জন্য আগায় যাচ্ছি, আমি যে ওকে পিরানো মানি এখন জাস্টিস।
সো তাহলে যদি আমি এইভাবে দেখি মানে আমাদের কনজিউমারিজমের সবচেয়ে মানে নির্মম প্রোডাক্ট কি তাহলে মব, মানে আমাদের কনজিউমার সোসাইটি আমাদের কনজিউমার কালচারের যে প্রোডাক্ট, হ্যাঁ সবচেয়ে নির্মম প্রোডাক্ট কি তাহলে মব? তাই তো দেখা যাচ্ছে, এরকমই তো হওয়ার কথা, মানে জিনিসটা তো আসলে এরকমই দাঁড়াচ্ছে। মানে হুজুগ বিষয়টা, হুজুগ বা একটা ট্রেন্ড তৈরি হওয়া, একটা তৈরি হওয়া, এই তো একটা ট্রেন্ড আসলে কত দিনের জন্য, একটা ভাসমান জিনিস, খুব লং লাস্টিং কোনো কিছু না। সো একটা মানুষ জাস্ট একটা প্রোডাক্ট, কিছু এক্সপেরিমেন্টের আউটকাম হচ্ছে আর কি। এই তাহলে আমাদের এখনকার যে মবক্রেসি চলতেছে, এদের তাহলে সুনির্দিষ্ট কোনো আইডিওলজি নাই না, মানে ওই কি বলে ফার্স্ট অফ অল এনার্জি মিশন করতেছে না কি? আমার জিনিসটা কি হচ্ছে, ফার্স্ট অফ অল এই যে দেখেন, এই যে ঢাকা 7 কলেজের ছাত্ররা মিলে সায়েন্স ল্যাব ঘেরাও করতেছে, শাহবাগ ঘেরাও করতেছে, এদের টার্গেট হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাবে, এদের নিজেদের জন্য আলাদা একটা ইউনিভার্সিটি দরকার, 7টা মিলে একটা ইউনিভার্সিটি করতে চায়। আবার ওই যে এসএসসি এইচএসসির 300 ছাত্র মিলে সচিবালয়, যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি মর্মাহত, যারা পরীক্ষা দিবে না, অথচ দেশের আমি শিওর 10 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিতে চাইছে, এই 200 ছেলের জন্য তারা পরীক্ষা পিছাই দিল, এই আর কি ব্যাপারটা। 200 ছেলে যা চাইলেও পরীক্ষা বন্ধ হয়ে গেল। তারপরে এরকম এই যে আনসারদের একটা গ্রুপ নাম ছিল ঢাকা শহরে, তাদের দাবি দেওয়া নিয়ে, তাদের যে দাবি দেওয়া, অনেকেই হয়তো অনেক পলিটিক্যাল মানে বয়ান দিচ্ছে বা করতেছে, বাট এটাও সত্য, আনসারদের অনেক লোক হচ্ছে তারা ইয়েতে নিয়োগ পায়, খণ্ডকালে নিয়োগ পায়, তাদের সুযোগ সুবিধা নাই, বেতন ভাতা নাই, এরকম। সো এই যে কিছু লোক মিলে যে নামতেছে, এখানে কিছু ট্রিগারিং পয়েন্ট থাকে। ওই যে বললাম, যেখানে উর্বর ভূমি আছে বা গান পাউডার আছে, সেখানে একটা ম্যাচের কাঠি যথেষ্ট। সেই ম্যাচের কাঠিটা হয়তো কেউ মারতেছে বা কিভাবে মারতেছে। ওকে, আমাদের আলাপ অলমোস্ট শেষের দিকে। আমি তোমার কাছে ফাইনালি যেটা জানতে চাই, যে কেউ যদি আমাদের এই আজকের পডকাস্টটা মানে বাংলাদেশের রানিং মবক্রেসি নিয়ে দেখে, সেখান থেকে সে আসলে কি ইনসাইট পাইতে হয়? 3টে ইনসাইট বলো। 3টা ইনসাইট আমি বলতে পারবো কিনা শিওর না, আমি বলি। যেটা হচ্ছে চিন্তার অলসতা। মবক্রেসি তৈরির প্রধান কারণ হচ্ছে চিন্তার অলসতা। মানে আমার কাছে যেটা মনে হয়, আমি চিন্তা করার ধার ধারতেছি না, হিমালয় ভাই ডাকছে, আমার যাইতে হবে, যে ওরে পিটাইতে হবে বা এটা করতে হবে, এই মানে আমার নিজস্ব কোনো চিন্তা নেই। চিন্তার অলসতা ছাড়া আরেকটা বিষয় হচ্ছে কোনো লং লাস্টিং কোনো ভিশন বা মিশন বাস্তবায়নের জন্য আসলে মব কাজ করে না। মবের উদ্দেশ্য সবকিছু হচ্ছে সাময়িক। এবং এরপরে চলে যাই, যেহেতু প্রথমটা বললাম চিন্তার অলসতা, পরেরটা বললাম মবের উদ্দেশ্য হচ্ছে বা লংগেভিটি হচ্ছে সাময়িক, 3 নাম্বারটাতে আপনি যেটা বললেন ভিকটিম। সো মব হচ্ছে সবচেয়ে বড় ভিকটিম। সো কোনো মানুষ যদি এই ভিকটিমের জায়গা থেকে চিন্তা করতে পারে যে এটা আসলে মানে ইটস এ ট্র্যাপ, দেন হতেও পারে যে মবক্রেসির বিষয়টা মানে এই জায়গাটাতে হয়তো সে নাও করতে পারে, এই আর কি। তো 3টা বললেন, এরকম 3টা আর কি। ঠিক আছে, সো তুমি ক্যামেরার সামনে আসার তোমার অনেক দিনের ইচ্ছা ছিল, তুমি আসছো। হ্যাঁ, তুমি আর রং পেতি বইটা শেষ করো, তো তুমি চা খাও, আমি শেষ করি। মবক্রেসি জিনিসটা বোঝার চেষ্টা করতেছিলাম, এই সময়কার যে মবক্রেসি মানে যেটা হইতেছে যে এই সময়টা তো আমরা 2 বছর পরে পাবো না, তো এই সময়ের যে একটা জার্নালিং, সেই জার্নালিং করার জায়গা থেকে আমার মনে হইতেছিল যে এই বিষয় নিয়ে কথাবার্তা বলি। সো সেই কথাবার্তা বলতে গিয়ে দেখা গেল যে আসলে আমরা অনেক কথা বলছি, যে কথাগুলো আসলে বলার কথা ছিল না, আবার অনেক কথা বলে নাই যেগুলো বলা উচিত ছিল। যেহেতু মবক্রেসির মতো আমরাও হচ্ছে স্বতঃস্ফূর্ত ব্যাপার, এবং আমাদেরও সেরকম সেই অর্থে বিশদ কোনো ভীষণ আছে কিনা আমি শিওর না। ফলে মবক্রেসির মতো আমাদের এই যে আলোচনা, এই আলোচনাটাও অনেকটা কি বলে, এই আলোচনাটাও একটা মবক্রেসির মতোই হয়েছে। হাওয়ার আমার মনে হচ্ছে যে এই সময়টাকে এবং এই সময়ের মানুষের যে অস্থিরতাটাকে, এই অস্থিরতাটাকে ধরার জন্য আজকের এই পডকাস্টটা খুব গুরুত্বপূর্ণ ছিল। শনিবার একজনকে একটা ক্রেস দিব, সেটা হচ্ছে ভোলাটাইল ভলটেয়ার টাইটেলে। সো ভলটেয়ারের যে ডায়লগটা ফেসবুকে খুব ঘুরে বেড়ায়, যে তোমার বক্তব্যের সাথে আমি দ্বিমত পোষণ করি, কিন্তু তোমার কথা বলার স্বাধীনতাকে আমৃত্যু সংরক্ষণ করব। সো ভলটেয়ারের ডায়লগটা সুন্দর, কিন্তু এই ডায়লগটা আমরা শুধু শেয়ারই করি, কিন্তু শেষ পর্যন্ত আমরা যেহেতু এটা গভীরতা বুঝতে পারি না, ফলে আমাদের ভলটেয়াররাও ভোলাটাইলে হয় বা ভাসমান বা অস্থির হয়। সো এইসব অস্থির ভাসমান ভলতেয়ারদের নিয়েই আজকে আমাদের জীবন হয়তো পার করতে হবে। জানি না, অলরেডি তো 40 বছর হয়ে গেছে, আর কয়দিনই বা বাঁচবো। যারা এখন ইয়াং আছে
তারাই অস্থির ভলতেয়ারদের নিয়ে কীভাবে ডিল করবেন সেটা চিন্তা ভাবনা করেন। চিন্তা ভাবনা করে পানি খান, চা খান, যেভাবে খান, ভালো থাকেন। আবার কথা হবে।